গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ রয়েছে এর শেষ পর্ব। ভানুমতীদের ওখান হইতে ফিরিবার পরে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামিল। দিনরাত অবিশ্রান্ত বৃষ্টি, ঘন কাজল কালো মেঘপুঞ্জে আকাশ ছাইয়াছে। নাড়াও ফুলকিয়া বৈহারের দিগন্তরেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা। মহালিখারূপের পাহাড় মিলাইয়া গিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায়, কখনো যায় না। শুনিলাম পূর্বে কুশি ও দক্ষিণে কার নদীতে বন্যা আসিয়াছে। মাইলের পর মাইল ব্যাপিয়া কাঁস ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে। আমার আপিস ঘরে বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম, আমার সামনে কাশবনের মধ্যে একটা বনঝাউয়ের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসিয়া অঝরে ভিজিতেছে। ঘণ্টার পর ঘণ্টা একভাবে বসিয়া আছে। মাঝে মাঝে পালক উস্কু খুস্কু করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে, কখনো এমনি বসিয়া থাকে। এমনও দিনে আপিস ঘরে বসিয়া দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত। ঘোড়ায় জিন কষিয়া বর্ষাতি চাপাইয়া বাহির হইয়া পড়িতাম। সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ! আর কি অপরূপ সবুজে সমুদ্র চারিদিকে বর্ষার জলে নবীন সতেজ, ঘন সবুজ কাশির বন গজাইয়া উঠিয়াছে। যতদূর দৃষ্টি চলে, একদিকে নাড়া বৈহারের সীমানা, অন্যদিকে মোহনপুরা অরণ্যে অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করিতেছে। এই সবুজের সমুদ্র বর্ষাচল হাওয়ায় মেঘকজ্জ্বল আকাশের নিচে, এই দীর্ঘ মরকত শ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে। আমি যেন একা এই অকুল সমুদ্রের নাবিক, কোনো রহস্যময় স্বপ্নবন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়াছি। এই বিস্তৃত মেঘাচ্ছায়ার শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম। কখনো সরস্বতী কুণ্ডের বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্য ভূমি যোগুল প্রসাদের সহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরো সুন্দর হইয়া উঠিয়াছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতীর হ্রদ ও তাহার তীরবর্তী বনানীর মতো সৌন্দর্য ভূমি খুব বেশি নাই, এই নিঃসন্দেহে বলতে পারি। হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসিয়াছে এই বর্ষাকালে। হ্রদের জলের ধারে নিকটে জলজ ওয়াটারক্রাফটের বড় বড় নীলাভ সাদা ফুলে ভরিয়া আছে। যুগলপ্রসাদ সেদিনও কি একটা বন্যলতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি। সে আজমাবাদ কাছারিতে মুহুরী কাজ করে বটে, কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডীর তীরবর্তী লতাবিতানে বনপুষ্পের কুঞ্জে। সরস্বতী কুণ্ডীর বন হইতে বাহির হইতাম, আবার মুক্ত প্রান্তর, আবার দীর্ঘ তৃণভূমি, বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে। সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বে আবার উঠিয়া আসিতেছে নবমেঘপু। একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটিয়াছে, তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তের রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের দিগন্তে কোনো অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে। সন্ধ্যার বিলম্ব নাই। দিগন্তহারা ফুলকিয়া বৈহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত। একে মেঘের অন্ধকার, তার উপর সন্ধ্যার অন্ধকার নামিতেছে। ঘোড়া মুখ কাছারির দিকে ফিরাইতাম। কতবার এই ক্ষান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরের সীমাহীনতার মধ্যে কোনো দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি। এই মেঘ, এই সন্ধ্যা, এই বন, কোলাহলরত শিয়ালের দল, সরস্বতী হ্রদের জলজ পুষ্প, মঞ্চি, রাজুপাড়ে ভানুমতী, মহালিখারূপের পাহাড়, সেই দরিদ্র গৌর পরিবার, আকাশ, বোম, সবই তার সুমহতী কল্পনা একদিন ছিল বীজরূপে নিহিত। তারই আশীর্বাদ আজিকার এই নবনীলদার দালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃতধারায় সিক্ত করিতেছে। এই বর্ষা সন্ধ্যা তারই প্রকাশ। এই মুক্ত জীবনানন্দ তারই বাণী। অন্তরে অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে, সে দেবতাকে ভয় করিবার কিছুই নাই। এই সুবিশাল ফুলকিয়া বৈহারের চেয়েও, ওই বিশাল মেঘভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তার প্রেম ও আশীর্বাদ। যে যত হীন, যে যত ছোট, সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি। আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত, তিনি যে শুধু প্রবীণ বিচারক, ন্যায় ও দণ্ডমুণ্ডের কর্তা, বিজ্ঞ বহুদর্শী কিংবা অব্যয় অক্ষয় প্রভৃত দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তাহা নয়। নাড়া বৈহারে কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত গধূলি বেলার রক্ত মেঘস্তূপের, কত দিগন্তহারা জীর্ণহীন জ্যোৎস্নালোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনি প্রেম ও রোমান্স, কবিতা ও সৌন্দর্য, শিল্প ও ভাবুকতা তিনি প্রাণ দিয়া ভালোবাসেন, সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন,
নিজেকে সম্পূর্ণরূপে বিলাইয়া দিয়া থাকেন, নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্য আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নিহারিকা সৃষ্টি করেন। এমনই এক বর্ষামুখর শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছাইতে আসিয়া হাজির। অনেকদিন পরে উহাকে দেখিয়া খুশি হইলাম। কি ব্যাপার ধাতুরিয়া, ভালো আছিস তো? যে ছোট পুটুলির মধ্যে তাহার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা, সেটা হাত হইতে নামাইয়া আমায় হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল, বাবুজি, নাচ দেখাতে এলাম। বড় কষ্টে পড়েছি, আজ 1 মাস কেউ নাচ দেখেনি। ভাবলাম কাছাইতে বাবুজির কাছে যাই, সেখানে গেলে তারা ঠিক দেখবে। আরো ভালো ভালো নাচ শিখেছে বাবুজি। ধাতুরিয়া যেন আরো রোগা হইয়া গিয়াছে। উহাকে দেখিয়া কষ্ট হইল। কিছু খাবি ধাতুরিয়া? ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নাড়াইয়া জানাইল সে খাইবে। আমার ঠাকুরকে ডাকিয়া ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বলিলাম। তখন ভাত ছিল না। ঠাকুর দুধ ও চিড়া আনিয়া দিল। ধাতুরিয়া খাওয়া দেখিয়া মনে হইল সে অন্তত 2 দিন কিছু খাইতে পায়নি। সন্ধ্যার পূর্বে ধাতুরিয়া নাচ দেখাইল। কাছারির প্রাঙ্গণে সে বন্য অঞ্চলের অনেক লোক জড়ো হইয়াছিল ধাতুরিয়ার নাচ গান দেখিবার জন্য। আগের চেয়েও ধাতুরিয়ার নাচে অনেক উন্নতি করিয়াছে। ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে। আমি নিজে কিছু দিলাম, কাছারির লোক চাঁদা করিয়া কিছু দিল। ইহাতে তাহার কতদিনই বা চলিবে। ধাতুরিয়া পরদিন সকালে আমার নিকট বিদায় লইতে আসিল। বাবুজি, কবে কলকাতা যাবেন? কেন বলো তো? আমায় কলকাতা নিয়ে যাবেন বাবুজি, সেই যে আপনাকে বলেছিলাম। তুমি এখন কোথায় যাবে ধাতুরিয়া? খেয়ে তবে যাও। না বাবুজি, ঝল্লুটোলাতে একজন ভূঁইয়ার বাভনের বাড়ি, তার মেয়ের বিয়ে হবে, সেখানে হয়তো নাচ দেখতে পারে, সেই চেষ্টাতে আছি। এখান থেকে 8 ক্রোশ রাস্তা, এখন রওনা হলে বিকেল নাগাদ পৌঁছব। ধাতুরিয়াকে ছাড়িয়া মনতে সরে না। বলিলাম, কাছাইতে যদি কিছু জমি দেই তবে এখানে থাকতে পারবে? চাষবাস করো, থাকো না কেন? মোটকনাথ পণ্ডিতেরও দেখিলাম খুব ভালো লাগিয়াছে ধাতুরিয়াকে। তাহার ইচ্ছা ধাতুরিয়াকে সে টোলের ছাত্র করিয়া লয়। বলিল, বলুন না ওকে বাবুজি, 2 বছরের মধ্যে মুগ্ধবোধ শেষ করিয়ে দেব, ও থাকুক এখানে। জমি দেওয়ার কথায় ধাতুরিয়া বলিল, বাবুজি, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনার বড় দয়া, কিন্তু চাষ কাজ কি আমায় দিয়ে হবে? ওদিকে আমার মন নেই যে, নাচ দেখাতে পেরে আমার মনটা ভারী খুশি থাকে, আর কিছু তেমন ভালো লাগে না। বেশ, মাঝে মাঝে নাচ দেখাবে, চাষ করতে তো জমির সঙ্গে তোমার কেউ শেকল বিধে রাখবে না। ধাতুরিয়া খুব খুশি হইল। বলিল, আপনি যা বলবেন আমি তা শুনব। আপনাকে বড় ভালো লাগে বাবুজি। আমি ঝল্লুটোলা থেকে ঘুরে আসি, আপনার এখানেই আসব। মোটকনাথ পণ্ডিত বলল, আর সেই সময় তোমাকেও টোলে ঢুকিয়ে নেব, তুমি না হয় রাত্রে এসে পড়ো আমার কাছে। মূর্খ থাকা কিছু নয়, কিছু বেকারণ, কিছু কাব্যলাবজ রাখা দরকার। ধাতুরিয়া তাহার পর বসিয়া বসিয়া নৃত্যশিল্পের বিষয়ে নানা কথা কিসব বলিল। আমি তত বুঝিলাম না। পূর্ণিয়ার হুহু নাচের ভঙ্গির সঙ্গে ধরমপুর অঞ্চলে ওই শ্রেণীর নাচের কি তফাৎ, সে নিজে নতুন কি একটা হাতে মুদ্রা প্রবর্তন করিয়াছে, এইসব ধরনের কথা। বাবুজি, আপনি বলিয়া জেলায় ছট পরবের সময় মেয়েদের নাচ দেখেছেন? ওর সঙ্গে ছক্করবাজি নাচের বেশ মিল থাকে একটা জায়গায়। আপনাদের দেশে নাচ কেমন হয়? আমি তাহাকে গত বৎসর ফসলের মেলায় দৃষ্ট ননিচুর নাটুয়ার নাচের কথা বলিলাম। ধাতুরিয়া হাসিয়া বলিল, ও কিছু না বাবুজি, ও মুঙ্গের গেও নাচ, গাঙ্গতাদের খুশি করবার নাচ। ওর মধ্যে খাঁটি জিনিস কিছুই নেই, ও তো সোজা। বলিলাম, তুমি জানো, নেচে দেখাও তো। ধাতুরিয়া দেখিলাম নিজের শাস্ত্রে বেশ অভিজ্ঞ। ননিচুর নাটুয়ার নাচ সত্যি চমৎকার নাচিল। সেই খুঁতখুত করিয়া ছেলে মানুষ মতো কান্না, সে চোরা ননি বিতরণ করিবার ভঙ্গি, সেই সব তাহাকে আরো মানাইল এই জন্য যে সে সত্যিই বালক। ধাতুরিয়া বিদায় লইয়া চলিয়া গেল। যাইবার সময় বলিল, এত মেহেরবানি যখন করিলেন বাবুজি, একবার কলকাতায় কেন নিয়ে চলুন না? ওখানে নাচের আদর আছে। এই ধাতুরিয়ার সহিত আমার শেষ দেখা। মাস 2 পরে শোনা গেল বিএনডব্লিউ রেল লাইনে কাটারি স্টেশনের অদূরে লাইনের ওপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায়। নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলিয়া সকলে চিনিয়াছে। ইহা আত্মহত্যা কি দুর্ঘটনা তাহা বলিতে পারিব না। আত্মহত্যা হইলে কি দুঃখে বা সে আত্মহত্যা করিল? সেই বন্য অঞ্চলে 2 বছর কাটাইবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে আসিয়াছিলাম, তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাহার মধ্যে যে একটি নির্লভ, সদা চঞ্চল, সদানন্দ, অবৈশ্বিক খাঁটি শিল্পী মনের সাক্ষাৎ পাইয়াছিলাম,
শুধু সে বন্য দেশ কেন, সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা সুলভ নয়। আরো 3 বৎসর কাটিয়া গেল। নাড়া বৈহার লবটুলিয়ার সমুদায় জঙ্গলমহল বন্দোবস্ত হইয়া গিয়াছে। এখন আর কোথাও পূর্বের মতো বন নাই। প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল, কত কেউ ঝাঁকার নিভৃত লতাবিতান, কত স্বপ্নভূমি জন্মজুড়িয়া নির্মম হাতে সব কাটাইয়া উড়াইয়া দিল। যাহা গড়িয়া উঠিয়াছিল 50 বৎসরে, তাহা গেল একদিনে। এখন কোথায় আর সেই রহস্যময় দুরবিস্ময় প্রান্তর নাই? জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপরীরা নামিত, মহিষের দেবতা দয়ালু টারবারো হাত তুলিয়া দাঁড়াইয়া বন্য মহিষদলকে ধ্বংস হইতে রক্ষা করিত। নাড়াবৈহার নাম ঘুচিয়া গিয়াছে। লবটুলিয়া এখন একটি বস্তি মাত্র। যেদিকে চোখ যায় শুধু চালে চালে লাগানো অবকৃষ্ট খেলার ঘর, কোথাও বা কাশের ঘর, ঘন ঘিঞ্জি বসতি টোলা টোলা ভাগ করা, ফাঁকা জায়গায় শুধু ফসলের ক্ষেত। এতটুকু ক্ষেতের চারিদিকে ফণিমনসার বেড়া। ধরনের মুক্তরূপ ইহারা কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে। আছে কেবল একটি স্থান, সরস্বতী কুণ্ডে তীরবর্তী বন্যভূমি। চাকরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমিতে প্রজাবিলি করিয়াছি বটে, কিন্তু যুগল প্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকু কিছুতেই প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারে নাই। কতবার দলে দলে প্রজারা আসিয়াছে সরস্বতী কুণ্ডীর পাড়ে জমি লইতে, বর্ধিত হারে সেলামি ও খাজনা দিতেও চাহিয়াছে, কারণ একে ওই জমি খুব উর্বরা। তাহার উপর নিকটে জল থাকায় মকাই প্রভৃতি ভালো জন্মাইবে, কিন্তু আমি রাজি হই নাই। তবে কতদিন রাখিতে পারিব? সদর আপিস হইতে মাঝে মাঝে চিঠি আসিতেছে, সরস্বতী কুণ্ডীর জমি আমি কেন বিলি করিতে বিলম্ব করিতেছি। নানা ওজোর আপত্তি তুলিয়া এখনো পর্যন্ত রাখিয়াছি বটে, কিন্তু বেশি দিন পারিব না। মানুষের লোভ বড় বেশি। 2টি ভুট্টার ছড়া আর চীনা ঘাসের 1 কাঠা দানার জন্য প্রকৃতির অমর স্বপ্নকু ধ্বংস করিতে তাহাদের কিছুমাত্র বাধিবে না জানি। বিশেষ করিয়া এখানকার মানুষের গাছপালার সৌন্দর্য বোঝে না। রম্য ভূমিশ্রীর মহিমা দেখিবার চোখ নাই, তাহারা জানে পশুর মতো পেটে খাইয়া জীবনযাপন করিতে। অন্য দেশ হইলে আইন করিয়া এমন সব স্থান সৌন্দর্য পিপাসু প্রকৃতির রসিক নরনারীর জন্য সুরক্ষিত করিয়া রাখিত, যেমন আছে ক্যালিফোর্নিয়ার জোশিমাই ন্যাশনাল পার্ক, দক্ষিণ আফ্রিকায় আছে করুগার ন্যাশনাল পার্ক, বেলজিয়ান কঙ্গোতে আছে পার্ক ন্যাশনাল আলবার্ট। আমার জমিদাররাও ল্যান্ডস্কেপ বুঝিবে না, বুঝিবে সেরামির টাকা, খাজনার টাকা, আদায় ঈর্ষাল হস্তপুত। এই জন্মন্ধ মানুষের দেশে একজন যুগল প্রসাদ কি করিয়া জন্মিয়াছিল জানি না। শুধু তাহারই মুখের দিকে চাহিয়া আজও সরস্বতী হ্রদে তীরবর্তী বনানী অক্ষুণ্ণ রাখিয়াছি। কিন্তু কতদিন রাখিতে পারিব? যাক, আমারও কাজ শেষ হইয়া আসিল বলিয়া প্রায় 3 বছর বাংলাদেশে যাই নাই। মাঝে মাঝে বাংলাদেশের জন্য মন বড় উতলা হয়। সারা বাংলাদেশ আমার গৃহ তরুণের কল্যাণী বধূ, সেখানে আপন হাতে সন্ধ্যার প্রদীপ দেখায়। এখানকার এমন লক্ষ্মী ছাড়া উদাস ধুধু প্রান্তর ঘন বনানী নয়, যেখানে নারী হাতে স্পর্শ নাই। কি হইতে যেন মনে অকারণ আনন্দের বান ডাকিল তাহা জানি না। জ্যোৎস্না রাত্রি তখনই ঘোড়ায় জিন কষিয়া সরস্বতী কুণ্ডের দিকে রওনা হইলাম, কারণ তখন নাড়া ও লবটুলিয়া বৈহারে বনরাজি শেষ হইয়া আসিয়াছে। যাহা কিছু অরণ্য শোভা ও নির্জনতা আছে তখনও সরস্বতীর তীরেই। আমি মনে মনে বেশ বুঝিলাম এই আনন্দকে উপভোগ করিবার একমাত্র পটভূমি হইতেছে সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী। ওই সরস্বতীর জল জ্যোৎস্নালোকে চিকচিক করিতেছে। চিকচিক করিতেছে কি শুধু, ঢেউয়ে ঢেউয়ে জ্যোৎস্না ভাঙিয়া পড়িতেছে। নির্জন স্তব্ধ বনানী হ্রদের জলে 3 দিকে বেষ্টন করিয়া, বন্য লাল হাসে কাকলি, বন্য শেফালি পুষ্পের সৌরভ। কারণ যদিও জ্যৈষ্ঠ মাস, শেফালি ফুল এখানে 12 মাস ফোটে। কতক্ষণ হ্রদের তীরে এদিকে ওদিকে ইচ্ছে মতো ঘোড়া চালাইয়া বেড়াইলাম। হ্রদের জলে পদ্ম ফুটিয়াছে, তীরের দিকে ওয়াটার ক্রফট ও যুগল প্রসাদে আনিত স্পাইডার লিলির ঝাড় বাঁধিয়া দিয়াছে। দেশে চলিয়াছে কতকাল পরে, এই নির্জন অরণ্যবাস হইতে মুক্তি পাইব। সেখানে বাঙালি মেয়ের হাতে রান্না খাদ্য খাইয়া বাঁচিব। কলিকাতায় 1-8 দিন থিয়েটার বায়োস্কোপ দেখিব। বন্ধু বান্ধবীর সঙ্গে কতকাল পরে আবার দেখা হইবে। এইবার ধীরে ধীরে সে অনুভূত আনন্দের বন্যা আমার মনের কুল ভাসাইয়া দোলা দিতে লাগিল। যোগাযোগ হইয়াছিল বোধহয় অদ্ভুত। এতদিন পরে দেশে প্রত্যাবর্তন, সরস্বতী হ্রদের জ্যোৎস্নালোকিত বাড়িরাশি ও বনফুলের শোভা, বন্য শেফালির জ্যোৎস্না ও মাখানো সুবাস, শান্ত স্তব্ধতা, ভালো ঘোড়া চমৎকার কোনাকুনি ক্যান্টার চাল, হুহু হাওয়া, সব মিলিয়া স্বপ্ন স্বপ্ন, আনন্দের ঘন নেশা। আমি যেন জন্মোন্নীত
তরুণ দেবতা। বাধা বন্ধনহীন মুক্ত গতিতে সময়ের সীমা পার হইয়া চলিয়াছি। এই চলাই যেন আমার অদৃষ্টের জয়লিপি, আমার সৌভাগ্য, আমার প্রতি কোনো সুপ্রসন্ন দেবতার আশীর্বাদ। হয়তো আর ফিরিব না, দেশে ফিরিয়া মরিয়াও যাইতে পারি। বিদায় সরস্বতী কুণ্ডী, বিদায় তীরতরু শাড়ি, বিদায় জ্যোৎস্নালোকিত মুক্ত বনানী। কলিকাতার কোলাহল মুখর রাজপথে দাঁড়াইয়া তোমার কথা মনে পড়িবে। বিস্তৃত জন্মদিনের বিনার অনতি স্পষ্টের ঝঙ্কারের মতো মনে পড়িবে যুগল প্রসাদে আনা গাছগুলির কথা। জলের ধারে স্পাইডার লিলি ও পদ্মের বন। তোমার বনের নিবিড় ডালপালার মধ্যে স্তব্ধ মধ্যাহ্নে ঘুঘুর ডাক, অস্ত মেঘের ছায়া রাঙা ময়না কাটার গুড়িও ডাল, তোমার নীল জলে উপকার, নীল আকাশে উড়ন্ত সিল্লি ও লাল হাঁসের শাড়ি, জলের ধারে নরম কাদার উপর হরিণ শিশু পদচিহ্ন, নির্জনতা, সুগভীর নির্জনতা। বিদায় সরস্বতী কুণ্ডী। ফিরিবার পথে দেখি সরস্বতী হ্রদের বন হইতে বাহির হইয়া মাইলখানিক দূরে একটা জায়গায় বন কাটিয়া একখানা ঘর বসাইয়া মানুষ বাস করিতেছে। এই জায়গাটার নাম হইয়াছে নয়া লবটুলিয়া। যেমন নিউ সাউথ ওয়েলস বা নিউ ইয়র্ক। নতুন গৃহস্থ পরিবার আসিয়া বনের ডালপালা কাটিয়া, নিকটে বড় বন নাই, সুতরাং সরস্বতী তীরবর্তী বন হইতে আমদানি নিশ্চয়ই। ঘাসের ছাওয়া ৩-৪খানা নিচু নিচু খুপড়ি বাঁধিয়াছে, তারই নিচে এখন পর্যন্ত ভিজা দাওয়ার ওপর একটা নারিকেল বা করুয়া তেলে গলা ভাঙা বোতল, একটি উলঙ্গ হামাগুড়িরত কৃষ্ণকায় শিশু, কয়েকটি শিহরা গাছের সুরে ডালে বোনা ঝুড়ি, একটি মোটার উপর অনন্ত পরাযক্ষের মতো কালো ৮-৬০ গড়নের বউ, খান কয়েক পিতলের লোটা ও থালা ও কয়েকখানা দা, খোন্তা, কোদাল। ইহা লইয়া ইহারে প্রায় সবাই সংসার করে। শুধু নিউ লবটুলিয়া কেন, স্মাইলপুর ও নাড়াবৈহারের সর্বত্রই এইরূপ। কোথা হইতে উঠিয়া আসিয়াছে তাই ভাবি। ভদ্রাসন নাই, পৈতৃক ভিটা নাই, গ্রামের মায়া নাই, প্রতিবেশী স্নেহ মমতা নাই। আজ ইসমাইলপুরের বনে, কাল মঙ্গিরে দিয়ার চরে, পরশু জয়ন্তী পাহাড়ের নিচে তরাই ভূমিতে। সর্বত্র ইহাদের গতি, সর্বত্র ইহাদের ঘর। পরিচিত কণ্ঠের আওয়াজ পাইয়া দেখি রাজু পাড়ে এই ধরনের একটি গৃহস্থ বাড়িতে বসিয়া ধর্মতত্ত্ব আলোচনা করিতেছে। উহাকে দেখিয়া ঘোড়ান হইতে নামিলাম। আমায় সবাই মিলে খাতির করিয়া বসাইল। রাজুকে জিজ্ঞাসা করিয়া জানিলাম সে এখানে কবিরাজি করতে আসিয়াছিল। ভিজিট পাইয়াছে ৪ কাঠা জব ও নগদ ৮ পয়সা। ইহাতে সে মহা খুশি হইয়া ইহাদের সহিত আসর জমাইয়া দার্শনিক তত্ত্ব আলোচনা জুড়িয়া দিয়াছে। আমায় বলিল, বসুন, একটা কথা মীমাংসা করে দিন তো বাবুজি। আচ্ছা, পৃথিবীর কি শেষ আছে? আমি তো এতে বলেছি বাবু, যেমন আকাশের শেষ নেই, পৃথিবীরও তেমনি শেষ নেই। কেমন, তাই না বাবুজি? বেড়াইতে আসিয়া এমন গুরুতর জটিল বৈজ্ঞানিক তত্ত্বের সম্মুখীন হইতে হইবে তাহা ভাবি নাই। রাজু পারে দার্শনিক মূল সর্বদাই জটিল তত্ত্ব লইয়া কারবার করে জানে, এবং ইহাও জানি যে ইহাদের সমাধানে সে সর্বদাই মৌলিক চিন্তার পরিচয় দিয়ে আসিতেছে। যেমন রামধনু উইয়ের ডিবি হইতে জন্মায়, নক্ষত্রদল জমের চর, মানুষ কি পরিমাণে বাড়িতেছে তাহাই সরেজমিনে তদারক করিবার জন্য জম কর্তৃক উহারা প্রেরিত হয় ইত্যাদি। পৃথিবী তত্ত্ব যতটা আমার জানা আছে বুঝিয়া বলিতে রাজু বলিল, কেন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়? আচ্ছা, কোন সাগর থেকে সূর্য উঠছে আর কোন সাগরে নামছে এর কেউ নিবারণ করতে পেরেছে? রাজু সংস্কৃত পড়িয়াছে, নিরাকরণ কথাটা ব্যবহার করাতে গাঙ্গুতা গৃহস্থ তাহার পরিবার বর্গ সপ্রশংস বিমুগ্ধ সৃষ্টিতে রাজুর দিকে চাহিয়া রহিল, এবং সঙ্গে সঙ্গে ইহাও ভাবিল ইংরেজি নিবেশ বাঙালি বাবুকে কবিরাজ মশাই একেবারে কি অথই জলে টানিয়া লইয়া ফেলিয়াছে। বাঙালি বাবু এবার হাবুডুবো খাইয়া মরিল দেখিতেছি। বলিলাম, রাজু, তোমার চোখের ভুল, সূর্য কোথাও যায় না, এক জায়গায় স্থির আছে। রাজু আমার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। গাঙ্গুতার দল হা হা করিয়া তাচ্ছিলে সুরে হাসিয়া উঠিল। হাই গ্যালিলিও, এই নাস্তিক বিচারমূঢ় পৃথিবীতে তুমি কাবারুদূত হইয়াছিলে। বিস্ময়ের প্রথম রেশ কাটিয়া গেলে রাজু আমায় বলিল, সূর্যনারায়ণ পূর্বে উদয় পাহাড়ে উঠেন না বা পশ্চিম সমুদ্রে অস্ত যান না? বলিলাম, না। এ কথা ইংরেজি বইতে লিখেছে? হ্যাঁ। জ্ঞান মানুষকে সত্যিই সাহসী করে। যে শান্ত নিরীহ রাজু পাড়ের মুখে কখনো উঁচু সুরে কথা শুনি নাই, সে সতেজের সদর পরে বলিল, ঝুটবাদ বাবুজি, উদয় পাহাড়ের যে গুহা থেকে সূর্যনারায়ণ রোজ উঠেন সে গুহা একবার মুঙ্গেরের এক সাধু দেখে এসেছিলেন। অনেক দূর হেঁটে যেতে হয়। পূর্ব দিকের একেবারে সীমানায় সে পাহাড়। গুহার মুখে মস্ত পাথরের দরজা, ওর অভ্রের রথ থাকে সে গুহার মধ্যে। যে সে কি দেখতে পায় হুজুর? বড় বড় সাধু মহন্ত দেখেন।
ওই সাধু অভ্রের রথের একটা কুচি এনেছিলেন। এই এত বড় চকচকে অভ্র আমার গুরুভাই কামতা প্রসাদ স্বচক্ষে দেখেছেন। কথা শেষ করিয়া রাজু সগর্বে একবার সমবেত গাঙ্গতাদের মুখের দিকে চক্ষু ঘুরাইয়া ফিরাইয়া চাহিল। উদয় পর্বতে গুহা হইতে সূর্যের উত্থানের এত বড় অকাট্য চাক্ষুষ প্রমাণ উত্থাপিত করার পরে আমি সেদিন একেবারে নিশ্চুপ হইয়া গেলাম। যুগল প্রসাদকে একদিন বলিলাম, চলো নতুন গাছপালা সন্ধান করিয়া আসি মহালেখার রূপের পাহাড়ে। যুগল প্রসাদ সোৎসাহে বলিল, এরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে আর কোথাও নেই। চিহর ফল বলে এই দেশে, চলুন খুঁজে দেখি। নাড়াবৈহারের নতুন বস্তিগুলির মধ্যে দিয়া পথ, এরই মধ্যে এক এক পাড়ায় সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে। ঝল্লুটোলা, রূপদাসটোলা, বেগমটোলা ইত্যাদি। উদুখরে ধূপধাপ জব কাটা হইতেছে। খোলা ছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডলি পাকায়া ধোয়া উপরে উঠিতেছে। উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধুলাবালি ছড়াইয়া খেলা করিতেছে। নাড়া বৈহারে উত্তর সীমানা এখনো ঘন বনভূমি, তবে লবটুলিয়া বৈহারে আর এতটুকু বনজঙ্গল বা গাছপালা নাই। নাড়া বৈহারের শোভাময়ী বনভূমির 12 আনা গিয়াছে। কেবল উত্তর সীমানায় 1002 বিঘা জমি এখনো প্রজাবিলি হয় নাই। দেখিলাম যুগল প্রসাদ ইহাতে বড়ই দুঃখিত। বলিল, গাঙ্গতার দল বসে সব নষ্ট করলে হুজুর, ওদের ঘর বাড়ি নেই হাঘরের দল। আজ এখানে কাল সেখানে এমন বন নষ্ট করলে। বলিলাম, ওদের দোষ নেই যুগল প্রসাদ, জমিদারের জমি ফেলে রাখবে কেন? তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে। চিরকাল ঘর থেকে রেভিনিউ গুনবে? জমিদার ওদের এনেছে, ওদের কি দোষ? সরস্বতী কুণ্ডি দেবেন না হুজুর? বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি। আমার ইচ্ছে তো হবে না যুগল, এতদিন বজায় রেখেছে এই যথেষ্ট। আর কতদিন রাখা যাবে বলো? ওদিকে জমি ভালো দেখে প্রজারা সব ঝুঁকছে। সঙ্গে আমাদের 2-3 জন সিপাহী ছিল। তারা আমাদের কথাবার্তা গতি বুঝতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্য বলিল, কিছু ভাববেন না হুজুর, সামনে চৈতি ফসলের পরে সরস্বতী কুণ্ডির জমি এক টুকরো পড়ে থাকবে না। মহালিখা রূপের পাহাড় প্রায় 9 মাইল দূরে। আমার আপিস ঘরে জানালা হইতে ধোয়া ধোয়া দেখা যাইত। পাহাড়ের তলায় পৌঁছতে বেলা 10টা বাজিয়া গেল। কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন। এমন নীল কখনো যেন আকাশে দেখি নাই। কেন যে এক একদিন আকাশ এমন গাঢ় নীল হয়, রৌদ্রে কি অপূর্ব রং। নীল আকাশ যেন মদের নেশার মতো মনকে আচ্ছন্ন করে। কচি পত্র পল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায়। আর নাড়া বৈহারের লবটুলিয়া যত বন্য পাখির ঝাঁক বাসা ভাঙিয়া যাওয়াতে, কত সরস্বতী সরবনের বনে, কত কেখানেও মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় লইয়াছে, তাহাদিকে অবিশ্রান্ত কুজন। ঘন বন, এমন ঘন নির্জন আরণ্য ভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে। কত গাছ, কত ডালপালা, কত বনফুল, কত বড় বড় পাথর ছড়ানো, যেখানে সেখানে বসিয়া থাকে। শুইয়া পড়ো, অলস জীবন মুহূর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও। বিশাল নির্জন আরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জড়াইয়া দিবে। আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি। বড় বড় গাছ মাথার উপরে সূর্যের আলোক আটকাইয়াছে। ছোট বড় ঝর্ণা কলকল শব্দের বনের মধ্যে দিয়া নামিয়া আসিতেছে। হরিতকি গাছ কেলিকদম্ব গাছের সেগুন পাতার মতো বড় বড় পাতায় বসিয়া বাঁধিয়া সনসন শব্দ হইতেছে। বনের মধ্যে ময়ূরের ডাক শোনা গেল। আমি বলিলাম, যুগল প্রসাদ, চিহর ফুলের গাছ কোথায়? খোঁজো। চিহর ফুলের গাছ কোথায় পাওয়া গেল আরো অনেক উপরে উঠিয়া। স্থলপদ্মের পাতার মতো পাতা, খুব মোটা কাষ্ঠময় লতা, আঁকিয়া বাঁকিয়া অন্য গাছকে আশ্রয় করিয়া উঠিয়াছে। ফলগুলি শিম জাতীয়, তবে শিমের দুখানে খোলা কটকি চটি জুতার মতো বড়, অমনি কঠিন ও চওড়া, ভেতরে গোল বিচি। আমরা শুকনো লতা পাতা জ্বালাইয়া বিচি পুড়াইয়া খাইয়াছি, ঠিক যেন গোল আলুর মতো আসাদ। অনেক দূর উঠিয়াছি। ওই দূরে মোহনপুরা ফরেস্ট, দক্ষিণে ওই আমাদের মহাল, ওই সরস্বতী কুণ্ডী তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাইতেছে। ওই নাড়া বৈহারের অবিশ্বাস্য সিকিভাগির বন, ওই দূরে কুশি নদী মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষিয়া প্রবাহিত নিম্নের সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো। ময়ূর, ময়ূর হুজুর, ওই দেখুন ময়ূর। প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরে এক গাছের ডালে বসিয়া। একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল, সে গুলি করিতে লাগিল। আমি বারণ করিলাম। যুগল প্রসাদ বলিল, বাবুজি, একটা গুহা আছে পাহাড়ের মধ্যে জঙ্গলে কোথায়, তার গায়ে সব ছবি আঁকা আছে। কতকালে কেউ জানে না, সেটাই খুঁজছি। হয়তোবা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই ছবি গুহার কঠিন পাথরের গায়ে।
পৃথিবীর ইতিহাসের লক্ষ লক্ষ বৎসরের যবনিকা এক মুহূর্তে অপসারিত হইয়া সময়ের উজানে কোথায় লিয়া গিয়া ফেলিবে আমাদের? প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখিবার প্রবল আগ্রহে জঙ্গলে ঠেলিয়া গুহা খুঁজিয়া বেড়াইলাম। গুহাও মিলিল, কিন্তু যে অন্ধকার, তাহার ভিতর ঢুকিবার সাহস হইল না। ঢুকিলেই বা অন্ধকারের মধ্যে কি দেখিব? অন্য একদিন তোড়জোড় করিয়া আসিতে হইবে। আজ থাক। অন্ধকারে কি শেষে ভীষণ বিষধর চন্দ্রবোরা কিংবা শঙ্খচূড় সাপের হাতে প্রাণ দিব? এইসব স্থানে তাহাদের অভাব নাই। যুগলপ্রসাদকে বলিলাম, এই জঙ্গলে কিছু গাছপালা লাগাও নতুন ধরনের। পাহাড়ের বন কেউ কখনো ফাটাবে না। লবটুলিয়া তো গেল, সরস্বতী কুণ্ডের ভরসাও ছাড়ো। যুগলপ্রসাদ বলিল, ঠিক বলেছেন হুজুর, কথাটা মনে লেগেছে, কিন্তু আপনি তো আসছেন না, আমাকে একাই করতে হবে। আমি মাঝে মাঝে এসে দেখে যাব, তুমি লাগাও। মহালিখা রূপের পাহাড় একটা পাহাড় নয়, একটা নাতি দীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী, কোথাও ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়। হিমালয়ের পাদশৈলের নিম্নতর শাখা। যদিও তরাই প্রদেশের জঙ্গল, আসল হিমালয় এখান হইতে ১০০ হইতে ১৫০ মাইল দূরে। মহালিখারূপের পাহাড়ের উপর দাঁড়াইয়া নিম্নের সমতল ভূমির দিকে চাহিয়া দেখিলে মনে হয় প্রাচীন যুগের মহাসমুদ্রে একসময় বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আশ্রয়া পড়িত। গুহাবাসী মানব তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত, মহালিখার উপর পাহাড় তখন সেই সুপ্রাচীন মহাসাগরে বালুকাময় বেলাভূমি। যুগলপ্রসাদ অন্তত ৮-১০ রকমের নতুন গাছলতা দেখাইল। সমতল ভূমির বনে এগুলি নাই। পাহাড়ের উপরকার বনের প্রকৃতি, অন্য ধরনের গাছপালাও অনেক অন্যরকম। বেলা পড়িয়া আসতে লাগিল। কি রকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাইতেছিল। বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হইয়া উঠিল। গাছের ডালে ঘুঘু, পাহাড়ে বনটিয়া, হরটিট প্রভৃতি কত কি পক্ষীর কুজন। বাঘের ভয় লইয়া সঙ্গীরা পাহাড় হইতে নামিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। নতুবা এ আসন্ন সন্ধ্যায় নিবিড় ছায়ায় নির্জন শৈলসন বনভূমিতে যে শোভা ফুটিয়াছে, তাহা ফেলিয়া আসিতে ইচ্ছে করে না। মনীশ্বর সিং বলিল, হুজুর, মোহনপুরা জঙ্গলের চেয়েও এখানে বাঘের ভয় বেশি। বিকালের পর এখানে যারা কাঠকুটো কাটতে আসে সব নেমে যায়, আর দল না বেঁধে একা কেউ পাহাড়েও আসে না। বাঘ আছে, শঙ্খচূড় সাপ আছে, দেখছেন না কি গজার জঙ্গল সারা পাহাড়ে। অজ্ঞতা আমরা নামিতে লাগিলাম। পাহাড়ের জঙ্গলে কেলিকদম্ব গাছের বড় পাতার আড়ালে শুক্র বৃহস্পতি জল জল করিতেছে। একদিন দেখি এমন একটি নতুন গৃহস্থের বাড়ির দাওয়ায় বসিয়া গণরি তেওয়ারিক স্কুল মাস্টার শালপাতার উপর ছাতুর তাল মাখিয়া খাইতেছে। হুজুর যে, ভালো আছেন? বেশ আছি। তুমি কবে এলে? কোথায় ছিলে? এরা তোমার কেউ হয় নাকি? কেউ নয়, এখান দিয়ে যাচ্ছিলাম, বেলা হয়ে গিয়েছে, ব্রাহ্মণ, এদের এখানে অতিথি হলাম, তাই দুটো খাচ্ছি। চেনাশুনো ছিল না, তবে আজ হলো। গৃহকর্তা আগাইয়া আসিয়া আমাকে নমস্কার করিয়া বলিল, আসুন হুজুর, বসুন উঠে। না, বসবো না, বেশ আছি। কতদিন জমি নিয়েছ? আজ ২ মাস হুজুর, এখনো জমি চষতে পারিনি। গণরি তেওয়ারি একটি ছোট মেয়ে আসিয়া কয়েকটি কাঁচা লঙ্কা দিয়া গেল। সে খাইতেছে কলাইয়ের ছাতু, নুন ও লঙ্কা। ছাতু সে বিরাট তিল শীর্ণ, গণরি তেওয়ারি পেটে কোথায় ধরিবে বোঝা কঠিন। গণরি খাঁটি ভবঘুরে, যেখানে খাইতে বসিয়াছে সে দাওয়ার এক পাশে একটি ময়লা কাপড়ে পুটুলি, একটি গোলাপ অর্থাৎ পাতলা বালা পেশ জাতীয় লেপ দেখিয়া বুঝিতে পারিলাম উহা গণরির, এবং উহাই উহার সমগ্র জাগতিক সম্পত্তি। গণরিকে বলিলাম, ব্যস্ত আছি, তুমি কাছারিতে এসো ওবেলা। বিকালে গণরি কাছাইতে আসিল। বলিলাম, কোথায় ছিলে গণরি? বাবুজি, মুঙ্গের জেলায় পাড়াগা অঞ্চলে বহুত পাড়াগায় ঘুরেছি। কি করে বেড়াতে? পাঠশালা করতাম, ছেলে পড়াতাম। কোনো পাঠশালা টিকল না। ২-৩ মাসের বেশি নয় হুজুর, ছেলেরা মাইনে দেয় না। বিয়ে থাওয়া করেছ? বয়স কত হলো? নিজেরই পেট চলে না হুজুর, বিয়ে করব কি? বয়স ৩৪-৩৫ হয়েছে। গণরির মতো এত দরিদ্র লোক এ অঞ্চলেও বেশি দেখা যায় না। মনে পড়িল গণরি একবার বিনা আমন্ত্রণে ভাত খাইতে আমার কাছাইতে আসিয়াছিল। প্রথম যেবার এখানে আসি, বর্তমানে বোধ হয় কতকাল সে ভাত খাইতে পায় নাই। গাঙ্গতা বাড়িতে অতিথি হইয়া কলায়ের ছাতু খাইয়া দিন কাটাইতেছে। বলিলাম, গণরি, আজ রাতে আমার এখানে খাবে। কন্টু মিশে রাধে, তার হাতে তোমার তো খেতে আপত্তি নেই। গণরি বেজায় খুশি হইল। একগাল হাসিয়া বলিল, কন্টু আমাদেরই ব্রাহ্মণ, ওর হাতে আগেও তো খেয়েছি, আপত্তি কি? তারপর বলিল, হুজুর, বিয়ের কথা যখন তুললেন তখন বলি,
আর বছর শ্রাবণ মাসে একটা গায়ে পাঠশালা খুললাম। গায়ে এক ঘর আমাদেরই ব্রাহ্মণ ছিল, তার বাড়িতে থাকি। ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা সব ঠিকঠাক। এমনকি আমি মুঙ্গের থেকে ভালো মেয়ের যাই একটা কিনে আনলাম। তারপর পাড়ার লোক ভাঙচি দিলে, বললে ও গরিব স্কুল মাস্টার, চাল নেই চুলো নেই, ওকে মেয়ে দিও না। তাই সে বিয়ে ভেঙে গেল। আমি সে গা ছেড়েও চলে গেলাম। মেয়েটিকে দেখেছিলে? দেখতে ভালো? দেখিনি। চমৎকার মেয়ে হুজুর। তা আমাকে কেন দিবে? সত্যিই তো, আমার কি আছে বলুন না। দেখিলাম গণরে বেশ দুঃখিত হইয়াছে বিবাহ ফাঁসিয়া যাওয়াতে। মেয়েটিকে মনে ধরিয়াছিল। তারপর অনেকক্ষণ বসিয়া সে গল্প করিল। তাহার কথা শুনিয়া মনে হইল জীবনে তাহাকে কোনো জিনিস দেয় নাই। গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়াছে দুটি পেটের ভাতের জন্য, তাও জোটাইতে পারে নাই। গাঙ্গতাতে দুয়ারে দুয়ারে ঘুরিয়াই অর্ধেক জীবন কাটাইয়া দিল। বলিল, অনেকদিন পরে তাই লবটুলিয়াতে এলাম। এখানে অনেক নতুন বস্তি হয়েছে শুনলাম। সে জঙ্গলমহল আর নেই। এখানে যদি একটা পাঠশালা খুলি, তাই এলাম। চলবে না? কি বলেন হুজুর? তখনই মনে মনে ভাবিলাম, এখানে একটা পাঠশালা করিয়া দিয়া গনোয়ারিকে রাখিয়া দিব। এতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আমার মহলে নব আগন্তুক, তাহাদের শিক্ষার একটা ব্যবস্থা করা আমারই কর্তব্য। দেখি কি করা যায়। অপূর্ব জ্যোৎস্না রাত। যুগল প্রসাদ ও রাজুপাড়ে গল্প করিতে আসিল। কাছারি হইতে কিছু দূরে একটি ছোট বস্তি বসিয়াছে। সেখানকার একটি লোকও আসিল। আজ 4 দিন মাত্র তাহার ছাপড়া জেলা হইতে এখানে আসিয়া বাস করিতেছে। লোকটি তাহার জীবনে ইতিহাস বলিতেছিল। স্ত্রী পুত্র লইয়া কত জায়গায় ঘুরিয়াছে, কত চরে জঙ্গলে বন কাটিয়া কতবার ঘোরদোর বাঁধিয়াছে। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, এক জায়গায় কুশি নদীর ধারে ছিল 10 বছর। কোথাও উন্নতি করিতে পারে নাই, এবার লবটুলিয়া বৈহারে আসিয়াছে উন্নতি করিতে। এইসব যাযাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র। কথা বলিয়া দেখিয়াছি, ইহাদের সঙ্গে সম্পূর্ণ বন্ধনমুক্ত। ব্রাত্য ইহাদের জীবন, সমাজ নাই, সংসার নাই, ভিটার মায়া নাই। নীল আকাশে নিচে সংসার রচনা করিয়া বনে শৈলশ্রেণীর মধ্যস্থ উপত্যকায় বড় নদীর নির্জন চরে ইহাদের বাস। আজ এখানে, কাল সেখানে। ইহাদের প্রেম বিরহ, জীবন মৃত্যু সবই আমার কাছে নূতন ও অদ্ভুত। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত লাগিল বর্তমানে এই লোকটির উন্নতির আশা। এই লবটুলিয়ার জঙ্গলে সামান্য 5 বিঘা কি 10 বিঘা জমিতে গম চাষ করিয়া সে কিরূপ উন্নতির আশা করে বুঝিয়া ওঠা কঠিন। লোকটির বয়স 50 পার হইয়াছে। নাম বলভদ্র সেঙ্গাই, যাতে চাষা কালোয়ার অর্থাৎ কলু। এই বয়সে সে এখনো আশা রাখে জীবনে উন্নতি করিবার। আমি জিজ্ঞাসা করিলাম, বলভদ্র, এর আগে কোথায় ছিলে? হুজুর, মুঙ্গের জেলে এক দিয়াচার চরে 2 বছর সেখানে ছিলাম। তারপরে আজন্মা হয়ে মকাই ফসল নষ্ট হয়ে গেল। সে জায়গায় উন্নতি হবার আশা নেই দেখলাম। হুজুর, সংসারে সবাই উন্নতি করবার জন্য চেষ্টা পায়, এবার দেখি হুজুরের আশ্রয়ে। রাজুপাড়ে বলিল, আমার 6টা মহিষ ছিল যখন প্রথম এখানে আসি, এখন হয়েছে 10টা। লবটুলিয়া উন্নতির জায়গা। বলভদ্র বলিল, মহিষ আমায় একজোড়া কিনে দিও পারেজি। এবার ফসল হোক, সে টাকা দিয়ে মহিষ কিনতেই হবে, ও ভিন্ন উন্নতি হয় না। গণরে ইহাদের কথা শুনিতেছিল। সেও বলিল, ঠিক কথা, আমারও ইচ্ছে আছে মহিষ 2-1টা কিনব। একটু কোথাও বসতে পারলেই। মহালিখারূপের পাহাড়ে গাছপালা ও তাহার পিছনে ধনছড়ি শৈলমালা অস্পষ্ট হইয়া ফুটিয়াছে জ্যোৎস্নার আলোয়। একটু একটু শীত বলিয়া ছোট একটি অগ্নিকুণ্ড করা হইয়াছে আমাদের সামনে। একদিকে রাজুপাড়ে ও যুগলপ্রসাদ, অন্যদিকে বলভদ্র ও 3-4টি নবাগত প্রজা। আমার কাছে কি অদ্ভুত ঠেকিতেছিল ইহাদের বৈষয়িক উন্নতির কথা। উন্নতির সম্বন্ধে ইহাদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয়। 6টি মহিষের স্থানে 10টি মহিষ না হয় 12টা মহিষ। এই সুদূর দুর্গম অরণ্য শৈলমালা বেষ্টিত বন্য দেশীয় মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কেমন জানিবার সুযোগ পাইয়া আজকে জ্যোৎস্নার রাতটাই আমার নিকটে অপূর্ব রহস্যময় মনে হইল। শুধু জ্যোৎস্না রাতও কেন, মহালিখার উপর ওই পাহাড়, দূরে ওই ধনছড়ি শৈলমালা, ওই পাহাড়ের উপরকার ঘন বন্যশ্রেণী। কেবল যুগলপ্রসাদ ওই বৈষয়িক কথাবার্তায় থাকে না, ও আর এক ধরনের বাতৃজ্য লইয়া মন লইয়া পৃথিবীতে আসিয়াছি। জমি জমা গরু মহিষে আলোচনা করিতে ভালোবাসে না, তাহাদের যোগও দেয় না। সে বলিল, সরস্বতী কুণ্ডের পূর্ব পাড়ের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবগুলো কেমন ঝাপালো হয়ে উঠেছে দেখেছেন বাবুজি। এবার জলের ধারে স্পাইডার লিলি বাহারও খুব। চলুন, যাবেন জ্যোৎস্নাতে বেড়াতে? দুঃখ হয়, যুগলপ্রসাদে এত সাধের সরস্বতী কুণ্ডের বনভূমি কতদিন বা রাখিতে পারিব।
কোথায় দূর হইয়া যাবে হংসলতা আর বন্য শেফালি বন। তাহার স্থানে দেখা দিবে শীর্ষ ওঠা মকাই ও জনরের ক্ষেত এবং সারি সারি খোলা ছাওয়ার ঘর, চালে চালে ঠেকানো, সামনে চড়াই পাতা। কাদা হাবর আঙিনায় গরু মহিষ নাদায় জাপ খাইতেছে। এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল। আজকাল মটুকনাথের টোলে প্রায় 15টি ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে। তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে। গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকা পাইয়াছে যে টোলের উঠানে তাহাকে একটা ছোট গোলা বাঁধিতে হইয়াছে। অধ্যবসায়ী লোকের উন্নতি যে হইতেই হবে, মটুকনাথ পণ্ডিত তাহার অকাট্য প্রমাণ। উন্নতি, আবার সে উন্নতির কথা আসিয়া পড়িল। কিন্তু উন্নতির কথা না আসিয়া উপায় নাই। চোখের উপর দেখিতে পাইতেছি মটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাহার আজকাল খুব খাতির সম্মান। আমার কাছারির যে সব সিপাহী ও আমলা মটুকনাথকে পাগল বলে অপেক্ষা করিত, গোল বাঁধার পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মটুকনাথকে সম্মান ও খাতির করিয়া চলে। সঙ্গে সঙ্গে টোলের ছাত্র সংখ্যা যেন বাড়িয়া চলিয়াছে, অথচ যুগল প্রসাদ বা গণেরী তেওয়ারিকে কেউ পৌঁছে না। রাজু পাড়েও নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে। জড়িবুটির পুটলি হাতে তাহাকে প্রায় দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নাড়ি টিপিয়া বেড়াইতেছে। তবে রাজুপাড়ে পয়সা তেমন পোছে না, খাতির পাইয়া ও গল্প করিয়া সন্তুষ্ট। মাস 3-4 মধ্যে মহালিখারূপের পাহাড়ে কোল হইতে লবটুলিয়া ও নাড়া বৈহারে উত্তর সীমানা পর্যন্ত প্রজা বসিয়া গেল। পূর্বে জমি বিলি হইয়া চাষ আরম্ভ হইয়াছিল বটে, কিন্তু লোকের বাস এত হয়নি। এবছর দলে দলে লোক আসিয়া রাতারাতি গ্রাম বসাইয়া ফেলিতে লাগিল। কত ধরনের পরিবার! শীর্ণ টাট্টু ঘোড়ার পিঠে বিছানাপত্র, বাসন, পিতলের খয়লা, কাঠের ঝোঝা, গৃহদেবতা তোলা উনুন চাপাইয়া একটি পরিবারকে আসতে দেখি গেল। মহিষের পিঠে ছোট ছোট ছেলে মেয়ে, হাড়ি কুড়ি ভাঙা লণ্ঠন, এমনকি চারপাই পর্যন্ত চাপাইয়া আরেক পরিবার আসিল। কোনো কোনো পরিবারের স্বামী স্ত্রীতে মিলিয়া জিনিসপত্র শিশুদের বাকের দুদিকে চাপাইয়া বাক কাঁধে বহুদূর হইতে হাঁটিয়া আসিতেছে। ইহাদের মধ্যে সদাচারী গর্বিত মৈথিল ব্রাহ্মণ হইতে আরম্ভ করিয়া গাঙ্গতা ও দ্রোসাজ পর্যন্ত সমাজের সর্বস্তরের লোকই আছে। যুগল প্রসাদ মুহুরীকে জিজ্ঞাসা করিলাম, এরা কি এতদিন গৃহহীন অবস্থায় ছিল? এত লোক আসছে কোথা থেকে? যুগল প্রসাদের মন ভালো নয়, বলিল, এদেশের লোকই এরকম। শুনেছে এখানে জমি সস্তায় বিলি হচ্ছে, তাই দলে দলে আসছে। সুবিধে বুঝে থাকবে না, হয়তো ডেরা উঠিয়ে অন্য জায়গায় ভাগবে। পিতৃপিতামহের ভিটের কোনো মায়া নেই এদের কাছে? কিছু না বাবুজি, এদের উপজীবিকাই হচ্ছে নতুন ওঠা চর বা জঙ্গল মহাল বন্দোবস্ত নিয়ে চাষবাস করা। বাস করাটা আনুষঙ্গিক। যতদিন ফসল ভালো হবে, খাজনা কম থাকবে, ততদিন থাকবে। তারপর তারপর খোঁজ নেবে অন্য কোথাও নতুন চর বা জঙ্গল বিলি হচ্ছে, সেখানে চলে যাবে। এদের ব্যবসা এই। সেদিন গ্র্যান্ড সাহেবের বটগাছের নিচে জমি মাপিয়া দিতে গিয়াছি। আসরফি টিন্ডেল জমি মাপিতেছিল। আমি ঘোড়ার উপর বসিয়া দেখিতেছিলাম। এমন সময় কুন্তাকে টোলার পথ ধরিয়া যাইতে দেখিলাম। কুন্তাকে অনেকদিন দেখি নাই। আসরফিকে বলিলাম, কুন্তা আজকাল কোথায় থাকে? ওকে দেখিনি তো। আসরফি বলিল, ওর কথা শুনিনি বাবুজি? ওর মধ্যে এখানে ছিল না অনেক দিন। কিরকম? রাসবিহারী সিং ওকে নিয়ে যায় তার বাড়ি, বলে, তুমি আমাদের জাত ভাইয়ের স্ত্রী, আমার এখানে এসে থাকো। বেশ, সেখানে কিছুদিন থাকবার পরে ওরা চেহারা দেখেছেন তো বাবুজি, এত দুঃখ কষ্টে এখনো। তারপর রাসবিহারী সিং কী সব কথা বলে, এমনকি ওর উপর অত্যাচারও করতে যায়। তাই আজ মাসখানেক হলো সেখান থেকে পালিয়ে এসেছে। শুনি রাসবিহারীর ছোড়া নিয়ে ভয় দেখায়। ও বলেছিল, মেরে ফেলো বাবুজি, জান দেগা ধরম দেগা নেহি। কোথায় থাকে? ঝোল্ডটোলে এক গাঙ্গতার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের গোয়াল ঘরের পাশে একখানা ছোট্ট চালা আছে, সেখানেই থাকে। চলে কি করে? ওর তো 2-3টে ছেলে মেয়ে। ভিক্ষে করে, ক্ষেতের ফসল কুড়োয়, কলাই গম কাটে। বড় ভালো মেয়ে বাবু কুন্তদা। বাইজির মেয়ে ছিল বটে, কিন্তু ভালো ঘরে মেয়ের মতো মন মেজাজ, কোনো অসৎ কাজ ওকে দিয়ে হবে না। জরিপ শেষ হইল। বালিয়া জেলার একটি প্রজা এই জমি বন্দোবস্ত লইয়াছে। কাল হইতে এখানে সে বাড়ি বাঁধিবে। গ্র্যান্ড সাহেবের বটগাছের মহিমাও ধ্বংস হইল। মহালিখারূপের পাহাড়ের উপরকার বড় বড় গাছপালায় মাথার রোদ রাঙা হইয়া আসিল। শিল্লির দল ঝাঁক বাঁধিয়া সরস্বতী কুণ্ডের দিকে উড়িয়া চলিয়াছে। সন্ধ্যার আর দেরি নাই।
একটা কথা ভাবিলাম, এতটুকু জমি কোথাও থাকিবে না এই বিশাল লবটুলিয়া নাড়াবইহারে, যেমন দেখিতেছি। দলে দলে অপরিচিত লোক আসিয়া জমি লইয়া ফেলিল, কিন্তু এই আরণ্য ভূমিতে যাহারা চিরকাল মানুষ, অথচ যাহারা নিঃস্ব হতভাগ্য, জমি বন্দোবস্ত লইবার পয়সা নাই বলিয়াই তাহারা কি বঞ্চিত থাকিবে? যাহাদের ভালোবাসি তাহাদের অন্তত এতটুকু উপকার করবই। আসরফিকে বলিলাম, আসরফি, কুন্তাকে কাল সকালে কাছাইতে হাজির করতে পারবে? ওকে একটু দরকার আছে। হ্যাঁ হুজুর, যখন বলবেন। পরদিন সকালে কুন্তাকে আসরফি আমার আপিস ঘরের সামনে বেলা 9টার সময় লইয়া আসিল। বলিলাম, কুন্তা, কেমন আছো? কুন্তা আমার 2 হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, জি হুজুর, ভালো আছি। তোমার ছেলেমেয়েরা? ভালো আছে হুজুরের দোয়ায়। বড় ছেলেটি কত বড় হলো? এই 8 বছরে পড়েছে হুজুর। মহিষ চড়াতে পারে না? অতটুকু ছেলেকে মহিষ চড়াতে দেবে হুজুর? কুন্তা সত্যই এখনো দেখিতে বেশ। ওর মুখে অসহায় জীবনের দুঃখ কষ্ট যেমন ছাপ মারিয়া দিয়াছে, সাহস ও পবিত্রতাও তেমনি তাদের দুর্লভ জয়চিহ্ন অঙ্কিত করিয়া দিয়াছে। এই সে কাশীর বাইজির মেয়ে, প্রেম বিহলা কুন্তা। প্রেমের উজ্জ্বল বর্তিকা এই দুঃখিনী রমণীর হাতে এখনো সগৌরবে জ্বলিতেছে। তাই ওর এত দুঃখ, দৈন্য, এত হীনস্থা অপমান প্রেমের মান রাখিয়াছে কুন্তা। বলিলাম, কুন্তা, জমি নেবে? কুন্তা কথাটাই ঠিক শুনিয়াছে কিনা বুঝিতে পারিল না, বিস্মিত মুখে বলিল, জমি হুজুর? হ্যাঁ জমি, নতুন বিলি জমি। কুন্তা একটুখানি কি ভাবিল, পরে বলিল, আগে তো আমাদেরকে কত জোতজমা ছিল, প্রথম প্রথম এসে দেখেছি, তারপর সব গেল একে একে। এখন আর কি দিয়ে জমি নিব হুজুর? কেন, সেলেমের টাকা দিতে পারবে না? কোথা থেকে দেব? রাত্রিরে করে থেকে ফসল কুড়াই, পাছে দিন মানে কেউ অপমান করে। 8 টুকরি 1 টুকরি কলাই পাই, তাই গুঁড়ো করে ছাতু করে বাচ্চাদের খাওয়াই। নিজে খেতে সব দিন কুলোয় না। কুন্তা কথা বন্ধ করিয়া চোখ নিচু করিল, 2 চোখ বাহিয়া টস টস করিয়া জল গড়াইয়া পড়িল। আসরফি সরিয়া গেল। ছোকরার হৃদয় কোমল, এখনো পরের দুঃখ ভালো রকম সহ্য করিতে পারে না। আমি বলিলাম, কুন্তা, আচ্ছা ধরো, যদি সেলামি না লাগে? কুন্তা চোখ তুলিয়া জল ভরা বিস্মিত চোখে আমার মুখের দিকে চাহিল। আসরফি তাড়াতাড়ি কাছে আসিয়া কুন্তার সামনে হাত নাড়িয়া বলিল, হুজুর তোমায় এমনিই জমি দিবেন, এমনিই জমি দিবেন, বুঝলে না তাইজি? আসরফিকে বলিলাম, ওকে জমি দিলেও চাষ করবে কি করে আসরফি? আসরফি বলিল, সে বেশি কঠিন নয়, কথা নয় হুজুর। ওকে 2-1খানা লাঙ্গল দয়া করে সবাই ভিক্ষে দিবে। এত ঘর গাঙ্গতা প্রজা, 1খানা লাঙ্গল ঘর পিছু দিলেই ওর জমি চাষ হয়ে যাবে। আমি সে ভার নিব হুজুর। আচ্ছা, কত বিঘে হলে ওর হয় আসরফি? দিচ্ছেন যখন মেহেরবানি করে হুজুর 10 বিঘে দিন। কুন্তাকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা, কেমন 10 বিঘে জমি যদি তোমার বিনা ইসলামিতে দেওয়া যায়, তুমি ঠিকমতো চাষ করে ফসল তুলে কাছে রেখে খাজনা শোধ করতে পারবে তো? অবশ্য প্রথম 2 বছর তোমার খাজনা মাফ, 3য় বছর থেকে খাজনা দিতে হবে। কুন্তা যেন হতবুদ্ধি হইয়া পড়িয়াছে। আমরা তাহাকে লইয়া ঠাট্টা করিতেছি না সত্য কথা বলিতেছি, ইহাই যেন এখনো সমঝাইয়া উঠিতে পারে নাই। কতটা দিশাহারাভাবে বলিল, জমি 10 বিঘে জমি? আসরফি আমার হইয়া বলিল, হ্যাঁ হুজুর তোমায় দিচ্ছেন, খাজনা এখন 2 বছর মাফ, 3রা সাল থেকে খাজনা দিও, কেমন রাজি? কুন্তা লজ্জাজড়িত মুখে আমার দিকে চাহিয়া বলিল, জি হুজুর মেহেরবান। পরে হঠাৎ বিহল্লার মতো কাঁদিয়া ফিরিল। আমার ইঙ্গিতে আসরফি তাহাকে লইয়া চলিয়া গেল। সন্ধ্যার পরে লবটুলিয়ার নতুন বস্তিগুলো দেখিতে বেশ লাগে। কুয়াশা হইয়াছে বলিয়া জ্যোৎস্না একটু অস্পষ্ট। বিস্তীর্ণ প্রান্তরব্যাপী কৃষিক্ষেত্র, দূরে দূরে 2-5টা আলো জ্বলিতেছে। বিভিন্ন বস্তিতে কত লোক, কত পরিবার অন্যের সংস্থান করিতে আসিয়াছে আমাদের মহালে। বন কাটিয়া গ্রাম বসাইয়াছে, চাষ আরম্ভ করিয়াছে। আমি সব বস্তির নামও জানি না, সকলকে চিনিও না। কুয়াশাবৃত জ্যোৎস্নালোকে এখানে ওখানে দূরে নিকটে ছড়ানো বস্তিগুলি কেমন রহস্যময় দেখাইতেছে। যেসব লোক এইসব বস্তিতে বাস করে, তাহাদের জীবনও আমার কাছে এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত্রির মতো রহস্যাবৃত। ইহাদের কাহারো কাহারো সঙ্গে আলাপ করিয়া দেখিয়াছি, জীবন সম্বন্ধে ইহাদের দৃষ্টিভঙ্গি, ইহাদের জীবনযাত্রা প্রণালী আমার বড় অদ্ভুত লাগে। প্রথম ধরা যাক ইহাদের খাদ্যের কথা। আমাদের মহালের জমিতে বছরে 3টে খাদ্যশস্য জন্মায়। ভাদ্র মাসে মকাই, পৌষ মাসে কলাই ও বৈশাখ মাসে গম। মকাই খুব বেশি হয় না, কারণ ইহার উপযুক্ত জমি বেশি নাই। কলাই ও গম যথেষ্ট উৎপন্ন হয়। কলাই বেশি, গম তাহার অর্ধেক।
সুতরাং লোকের প্রধান খাদ্য কলাইয়ের ছাতু। ধান একেবারেই হয় না, ধানের উপযুক্ত নাবাল জমি নাই এই অঞ্চলে কোথাও, এমনকি কড়াই জমিতে কিংবা গভর্নমেন্ট খাস মহালেও ধান হয় না। ভাত জিনিসটা সুতরাং এখানকার লোকে কালে ভাদ্রে খাইতে পায়। ভাত খাওয়াটা শখের বা বিলাসিতার ব্যাপার বলিয়া গণ্য। 2-4 জন খাদ্যবিলাসী লোক গম বা কলাই বিক্রয় করিয়া ধান কিনিয়া আনে বটে, কিন্তু তাহাদের সংখ্যা আঙ্গুলে গোনা যায়। তারপর ধরা যাক ইহাদের বাসগৃহের কথা। এই যে আমাদের মহলের 10,000 বিঘা জমিতে অগণ্য গ্রাম বসিয়াছি। সব গৃহস্থের বাড়ির জঙ্গলে কাঠ ছাওয়া, কাঠটাটার বেড়া, কেহ কেহ তাহার উপর মাটি লিপিয়াছে, কেহ কেহ তাহার করে নাই। এদেশে বাঁশ গাছ আদৌ নাই। সুতরাং বনের গাছের, বিশেষ করিয়া কেদ ও পিয়াল ডালের বাতা খুঁটিও আড়া দিয়াছে ঘরে। ধর্মের কথা বলিয়া কোনো লাভ নেই। ইহারা যদিও হিন্দু, কিন্তু 33 কোটি দেবতার মধ্যে ইহারা হনুমানজিকে কি করিয়া বাছিয়া বাহির করিয়া লইয়াছে জানি না। প্রত্যেক বস্তিতে একটা উঁচু হনুমানজির ধ্বজা থাকিবেই। এই ধ্বজার রীতিমতো পূজা হয়, ধ্বজার গায়ে সিঁদুর লেপা হয়। ভীম সীতার কথা কচ্ছিৎ শোনা যায়। তাহাদের সেবকের গৌরব তাহাদের দেবতাকে একটু বেশি আড়ালে ফেলিয়াছে। বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবী পূজার প্রচারণা তত নাই। আদৌ আছে কিনা সন্দেহ, অন্তত আমাদের মহলে তো আমি দেখি নাই। ভুলিয়া গিয়াছি, একজন শিবভক্ত দেখিয়াছি বটে, তার নাম জনু মাহাতো। জাতিতে গাঙ্গতা, কাছারিতে কোথা হইতে কে একটা শিলাখণ্ড আনিয়া আজ নাকি 10-12 বছর কাছারি হনুমানজির ধ্বজার নিচে রাখিয়া দিয়াছে। সিপাহীরা মাঝে মাঝে পাথরখানাতে সিঁদুর মাখায়, 1 ঘটির জলও কেউ কেউ দেয়, কিন্তু পাথরখানা বেশিরভাগই অনাদৃত অবস্থাতেই পড়িয়া থাকে। কাছারি কিছু দূরে একটা নতুন বস্তি আজ মাস 2 গড়িয়া উঠিয়াছে। ড্রোন মাহাতো সেখানে আসিয়া ঘর বাঁধিয়াছে। ড্রোনের বয়স 70-এর বেশি ছাড়া কম নয়। প্রাচীন লোক বলিয়া তাহার নাম ড্রোন। আধুনিককালে ছেলে ছোকরা হইলে নাকি নাম হইত ডোমন, লোধাই, মহারাজ ইত্যাদি। এসব বাবুগিরির নাম সেকালে বাপ মায়ের রাধিতে লজ্জাবোধ করিত। যাহা হোক, বৃদ্ধ দ্রোণ একেবারে কাছিরাই আসিয়া হনুমান ধ্বজার নিচে পাথরখানা লক্ষ্য করিল। তারপর হইতে বৃদ্ধ কলম লিয়া নদীতে প্রাতঃ স্নান হইয়া 1 ঘটির জল প্রত্যহ আনিয়া নিয়মিতভাবে পাথরের উপর ঢালিত ও 7 বার পরম ভক্তি ভরে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া তবে বাড়ি ফিরিত। দ্রোণকে বলিয়াছিলাম, কল বলিয়া তো 1 ক্রোশ দূরে, রোজ যাও সেখানে, তার চেয়ে ছোট কুণ্ডির জল আনলেই পারো। দ্রোণ বলিল, মহাদেব যে স্রোতের জলে তুষ্ট থাকেন বাবুজি, আমার জন্ম সার্থক যে ওকে রোজ জল দিয়ে স্নান করাতে পাই। ভক্ত ভগবানকে গড়ে। দ্রোণ মাহাতো শিব পূজার কাহিনী লোকে মুখে বিভিন্ন বস্তিতে ছড়াইয়া পড়িতেই মাঝে মাঝে দেখি 2-5 জন শিবের পূজারী নরনারী যাতায়াত শুরু করিল। এই অঞ্চলে এক ধরনের সুগন্ধ ঘাস জঙ্গলে উৎপন্ন হয়। ঘাসের পাতা বা ডাটা হইতে লইয়া আঘ্রাণ হইলে চমৎকার সুবাস পাওয়া যায়। ঘাস যত শুকায় গন্ধ তত তীব্র হয়। কে একজন সেই ঘাস আনিয়া শিব ঠাকুরের চারিধারে রোপণ করিল। একদিন মটুকনাথ পণ্ডিত আসিয়া বলিল, বাবুজি, একজন গাঙ্গতা কাছারে শিবের মাথায় জল ঢালে, এটা কি ভালো হচ্ছে? বলিলাম, পণ্ডিতজি, সে গাঙ্গতাই ওই ঠাকুরকে লোক সমাজে প্রচার করেছে যতদূর দেখতে পাচ্ছি। কই, তুমিও তো ছিলে, 1 ঘড়ি জল তো কোনোদিন তো দেখিনি তোমায় দিতে। রাগের মাথায় খেয়ে হারাইয়া মটুকনাথ বলিয়া বসিল, ও শিবই নয় বাবুজি, ঠাকুর প্রতিষ্ঠা না করলে পুজোর হওয়ার যোগ্য হয় না। ও তো একখানা পাথরের নুড়ি। তবে আর বলছো কেন, পাথরের নুড়িতে জল দিয়ে তোমার আপত্তি কি? সেই হইতে দ্রোণ মাহাতো কাছারি শিবলিঙ্গের 4-8 পূজারী হইয়া গেল। কার্তিক মাসে ছট পর্ব এদেশে বড় উৎসব। বিভিন্ন টোলা হইতে মেয়েরা হলুদ ছুপানো শাড়ি পরিয়া দলে দলে গান করিতে করিতে কলবলিয়া নদীতে ছট ভাসাইতে চলিয়া আসছে। সারাদিন উৎসবের ধুম। সন্ধ্যায় বস্তিগুলির কাছ দিয়ে যাইতে যাইতে ছট পরবের পিঠে ভাজার ভরপুর গন্ধ পাওয়া যায়। ছট পরবের সন্ধ্যায় ঝোল্লো টোলা নিমন্ত্রণ রক্ষা করিতে গেলাম। শুধু এই একটি টোলায় 9-15টি বিভিন্ন টোলা হইতে ছট পরবের নিমন্ত্রণ পাইয়াছি কাছারি শুদ্ধ সকল আমরা। ঝোল্লো টোলার মোড়ল ঝোল্লু মাহাতোর বাড়ি গেলাম প্রথমে। ঝোল্লু মাহাতোর বাড়ির একপাশে দেখি এখনো জঙ্গল কিছু কিছু আছে। ঝোল্লু উঠোনে 1 ছেঁড়া সামিয়ানা টাঙাইয়াছে, তাহারই তলায় আমাদের আদর করিয়া বসাইল। টোলার সকল লোক ফর্সা ধুতি ও মেরজায় পড়িয়া সেখানে ঘাসে বোনা এক জাতীয় মাদুরের আসনে বসিয়া আছে। বলিলাম, খাইবার অনুরোধ রাখিতে পারিব না, কারণ অনেক স্থানে যাইতে হইবে। ঝোল্লু বলিল, একটু মিষ্টিমুখ করতেই হবে, মেয়েরা নইলে বড় ক্ষুণ্ণ হবে।
আপনি পায়ে ধুলো দিবেন বলে ওরা বড় উৎসাহ করে পিঠে তৈরি করেছে। উপায় নাই, গোষ্ঠবাবু মুহুরি আমি ও রাজু পাড়ে বসিয়া গেলাম। শালপাতা কয়েকখানি আটা ও গুড়ের পিঠা আসিল। এই একখানি পিঠে 1 ইঞ্চি পুরো ইটের মতো শক্ত। ছুরিয়া মারিলে মানুষ মরিয়া না গেলেও দস্তর মতো জখম হয়, অথচ প্রত্যেকখানা পিঠে ছাঁচে ফেলা চন্দ্রপুরীর মতো বেশ লতাপাতা কাটা। ছাঁচে ফেলিবার পরে তবে ঘিয়ে ভাজা হইয়াছে। অত যত্নে মেয়েদের হাতে তৈরি পিষ্টকের সদ্ব্যবহার করিতে পারিলাম না। আধখানা অতি কষ্টে খাইয়াছিলাম, না মিষ্টি না কোনো স্বাদ। বুঝিলাম গাঙ্গুতা মেয়েরা খাবার দাবার তৈরি করিতে জানে না। রাজু পারে কিন্তু 4-5খানা সেই বড় বড় পিঠে দেখিতে দেখিতে খাইয়া ফেলিল এবং আমাদের সামনে চক্ষুলজ্জা বশতই বোধ হয়ে আর চাহিতে পারিল না। ঝোলুটোলা হইতে গেলাম লোধাইটোলা, তারপর পর্বতটোলা, ভীমদাসটোলা, আশরফিটোলা, লছমনিয়া টোলা। প্রত্যেক টোলায় নাচ গান হাসি বাজনার ধুম। আজ সারা রাত ইহার ঘুমাইবে না। এ বাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া করিয়ে নাচ গান করিয়ে কাটাইয়া দিবে। একটি ব্যাপার দেখিয়া আনন্দ হইল, মেয়েরা সব টোলাতেই যত্ন করিয়া নাকি খাবার তৈরি করিয়াছে আমাদের জন্য। ম্যানেজার বাবু নিমন্ত্রণে আসিবেন শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহের ও যত্নের সহিত নিজেদের চরম রন্ধন কৌশল প্রদর্শন করিয়া পিষ্টক গড়িয়াছে। মেয়েদের হৃদয় সহতার জন্য মনে মনে যথেষ্ট কৃতজ্ঞ হইলেও তাহাদের রন্ধনবিদ্যার প্রশংসা করিতে উঠিতে পারিলাম না। ইহা আমার পক্ষে খুবই দুঃখের বিষয়। ঝোলটোলার অপেক্ষা নিকৃষ্টতর পিষ্টকের সহিত স্থানে স্থানে পরিচয় ঘটিল। সব জায়গায় দেখি রঙিন শাড়ি পরা মেয়েরা কৌতূহলপূর্ণ চোখে আড়াল হইতে ভোজনরত বাঙালি বাবুদের দিকে চাহিয়া আছে। রাজুপাড়ে কাহাকেও মনে কষ্ট দিল না। পিষ্টকে ভক্ষণের সীমা অতিক্রম করিয়া রাজুপাড়ে ক্রমশ অসীমের দিকে চলিতে লাগিল। দেখিয়া আমি গণহার হাল ছাড়িয়া দিলাম। সুতরাং সে কয়েকখানা পিষ্টক খাইয়াছিল বলিতে পারিব না। শুধু রাজু কেন, নিমন্ত্রিত গাঙ্গতাদের মধ্যে সেই ইটের মতো কঠিন পিষ্ট এক একজন 1-1 1.5 কুড়ি করিয়া খাইল। চোখে না দেখিলে বিশ্বাস করা শক্ত যে সেই জিনিস মানুষ অত খাইতে পারে। নাড়াবৈহারে ছড়িয়াও সুরতিয়াদের ওখানে গেলাম। সুরতিয়া আমাদের দেখিয়া ছুটিয়া আসিল। বাবুজি, এত রাত করে ফেললেন? আমি আর মা দুজনে বসিয়া আপনার জন্য আলাদা করে পিঠে গড়েছি। আমরা হা করে বসে আছি আর ভাবছি এত দেরি হচ্ছে কেন। আসুন বসুন। নকছিলি সকলকে খাতির করিয়া বসাইল। তুলসীকে খুব যত্ন করিয়া খাইবার আসন করিতে দেখিয়া মনে মনে হাসিলাম। ইহাদের এখানে খাইবার অবস্থার কি আর আছে। সুরতিয়াকে বলিলাম, তোমার মাকে বলো পিঠে তুলে নিতে। এত কে খাবে? সুরতিয়া বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বলিল, ও কি বাবুজি, এ কখানা খাবেন না? আমি আর ছোনিয়াই তো 15-16খানা করে খেয়েছি। খান, আপনি খাবেন বলে ওর ভেতরে মা কিশমিশ দিয়েছে। ভালো আটা এনেছে বাবা ভীমদাসটোলা থেকে। খাইব না বলিয়া ভালো করিয়া নেই। সারা বছর এই বালক বালিকা এইসব সুখাদ্যের মুখ দেখিতে পায় না। এদের কত কষ্টের কত আশার জিনিস। ছেলে মানুষকে খুশি করিবার জন্য মরিয়া হয়ে 2খানা পিষ্টক খাইয়া ফেলিলাম। সুরতিয়াকে খুশি করবার জন্য বলিলাম, চমৎকার পিঠে, কিন্তু সব জায়গায় কিছু কিছু খেয়েছি বলে খেতে পারল না সুরতিয়া। আরেক দিন এসে হবে এখন। রাজুপাড়ের হাতে একটা ছোটখাটো বোচকা। সে প্রত্যেকে বাড়ি হইতে ছাদা বাঁধিয়াছে। 1-1খানি পিষ্টকের ওজন বিবেচনা করিলে রাজুর বোচকার ওজন 10-12 সেরে কম তো কখনোই হবে না। রাজু খুব খুশি হইল, বলিল, এই পিঠে হঠাৎ নষ্ট হয় না হুজুর। 2-3 দিন আর আমায় রাখতে হবে না, পিঠে খেয়ে চলবে। কাছাইতে পরদিন সকালে কুন্তা একখানি পিতলের থালা লইয়া আসিয়া আমার সামনে সসংকোচনে স্থাপন করিল। 1 টুকরা ফর্সা নেকড়া দিয়া থালাখানা ঢাকা। বলিলাম, ওতে কি কুন্তা? কুন্তা সলজ্জ কণ্ঠে বলিল, ছট পরবের পিঠে বাবুজি। কাল রাতে 2বার নিয়ে এসে ফিরে গিয়েছি। বলিলাম, কাল অনেক রাত্রে ফিরেছি। ছট পরবের নেমন্তন্ন রাখতে বেরিয়েছিলাম। আচ্ছা রেখে দাও, খাবো এখন। ঢাকা খুলিয়া দেখি থালা কয়েকখানি পিষ্টক, কিছু চিনি, 2টি কলা, 1 খুন্ড ঝুনা নারিকেল, একটা কলম্বা লেবু। বলিলাম, বাহ, বেশ পিঠে দেখছি। কন্তা পূর্ববোধ মৃদুস্বরে সসংকোচে বলিল, বাবুজি, সবগুলো মেহেরবানি করে খাবেন। আপনি খাবেন বলে আলাদা করে তৈরি করেছি। তবুও আপনাকে গরম খাওয়াতে পারলাম না, বড় দুঃখ রইল। কিছু হয়নি তাতে কুন্তা, আমি সবগুলো খাবো। দেখতে বড় চমৎকার দেখাচ্ছে। কুন্তা প্রণাম করিয়া চলিয়া গেল। একদিন মুনীশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, ওই বনের মধ্যে গাছের নিচে একটা লোক ছেঁড়া কাপড় পেতে শুয়ে আছে। লোকজনে তাকে বস্তিতে ঢুকতে দেয়নি, ঢিল ছুঁড়ে মারে। আপনি হুকুম করেন তো তাকে নিয়ে আসি। কথাটা শুনিয়া আশ্চর্য হইলাম। বৈকালবেলা, সন্ধ্যার বেশি দেরি নাই,
শীত তেমন না হলেও কার্তিক মাস, রাত্রে যথেষ্ট শিশির পড়ে, শেষ রাত্রে বেশ ঠান্ডা। এই অবস্থায় একটা লোক বনের মধ্যে গাছের তলায় আশ্রয় লইয়াছে কেন? লোকে তাকে ঢিল ছুড়িয়া বা মারে কেন বুঝিতে পারিলাম না। গিয়া দেখি গ্র্যান্ড সাহেবের বটগাছের ওদিকে। আজ প্রায় 30 বছর আগে গ্র্যান্ড সাহেব আমনি টুলবল লবটুলিয়ার বন্য মহাল জরিপ করিতে আসিয়া এই বটতলায় তাঁবু ফেলেন। সেই হইতে গাছটির এই নাম চলিয়া আসিতেছে। একটা বনঝোপে একটা অর্জুন গাছের তলায় একটা লোক ছেঁড়া ময়লা নেকড়াখানি পাতিয়া শয্যা রচনা করিয়া শুইয়া আছে। ঝোপের অন্ধকারে লোকটিকে ভালো করিয়া দেখিতে না পাইয়া বলিলাম, কে ওখানে? বাড়ি কোথায়? বের হয়ে এসো। লোকটি বাহির হইয়া আসিল অনেকটা হামাগুড়ি দিয়া। অতি ধীরে ধীরে, বয়স 50-এর ওপর, জীর্ণ শীর্ণ চেহারা, মলিন ছেঁড়া কাপড় ও মির্জায় গায়ে। যতক্ষণ সে ঝোপের ভেতর হইতে বাহির হইতেছিল, কি একরকম অদ্ভুত অসহায়ভাবে শিকারিয়া তাড়া খাওয়া পশুর মতো ভয়াত দৃষ্টিতে আমার দিকে চাহিয়াছিল। ঝোপের অন্ধকার হইতে দিনের আলোয় বাহির হইয়া আসিলে দেখিলাম তাহার বাম হাতে ও বাম পায়ে ভীষণ ক্ষত। বোধহয় সেজন্য সে একবার বসিলে বা শুইলে হঠাৎ আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। মনুষ্য সিং বলিল, হুজুর, ওর ওই ঘামের জন্যই ওকে বস্তিতে ঢুকতে দেয় না। জল পর্যন্ত চাইলে দেয় না, ঢিল মারে, দূর দূর করে তাড়িয়ে দেয়। বোঝা গেল তাই এই লোকটা বনের পশুর মতো বনঝোপের মধ্যে আশ্রয় লইয়াছে এই হেমন্তের শিশিরাদ্র রাত্রে। বলিলাম, তোমার নাম কি? বাড়ি কোথায়? লোকটা আমায় দেখিয়া ভয় কেমন হইয়া গিয়াছে। ওর চোখে রোগকাতর ও ভীতর অসহায় সৃষ্টি। তাছাড়া আমার পিছনে লাঠি হাতে মনুষ্য সিং সিপাহী। বোধহয় সে ভাবিল, সে যে বনে আশ্রয় লইয়াছে তাহাতেও আমার আপত্তি আছে। তাহাকে তাড়াইয়া দিতে আমি সিপাহীর সঙ্গে করিয়া সেখানে গিয়াছি। বলিল, আমার নাম হুজুর গিরধারী লাল, বাড়ি তিনটাঙা। পরক্ষণে কেমন একটা অদ্ভুত সুরে, মিনতি, প্রার্থনা, বিকারের রোগীর অসঙ্গত আবদারের সুর, এ কয়টি মিলাইয়া এক ধরনের সুরে বলিল, একটু জল খাবো, জল। আমি ততক্ষণে লোকটাকে চিনিয়া ফেলিয়াছি। সেবার পৌষ মাসের মেলায় ইজারাদার ব্রহ্মা মাহাতো তাঁবুতে সেই যে দেখিয়াছিলাম, সেই গিরধারী লাল। সেই ভীত দৃষ্টি, সেই নম্র মুখের ভাব। দরিদ্র নম্র ভীরু লোকদেরই কি ভগবান জগতে এত বেশি করিয়া কষ্ট দেন? মনীশ্বর সিংকে বলিলাম, কাছারি যাও, 4-5 জন লোক আর একটা চারপাই নিয়ে আসো। সে চলিয়া গেল। আমি জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে গিরধারী লাল? আমি তোমায় চিনি, তুমি আমায় চিনতে পারোনি? সেই যে সেবার ব্রহ্মা মাহাতো তাঁবুতে মেলার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল, মনে নেই? কোনো ভয় নেই, কি হয়েছে তোমার? গিরধারী লাল ঝরঝর করিয়া কাঁদিয়া ফিরিল। হাত ও পা নাড়িয়া দেখাইয়া বলিল, হুজুর, কেটে গিয়ে ঘা হয়, কিছুতেই সে ঘা সারে না। সে যা বলি তাই করি, ঘা ক্রমেই বাড়ে, ক্রমে সকলে তবলে তোর কুষ্ঠ হয়েছে, সেজন্যই আর 4-5 মাস এইরকম কষ্ট পাচ্ছি। বস্তির মধ্যে ঢুকতে দেয় না, ভিক্ষে করে কোনো রকমে চালাই, রাত্রে কোথাও জায়গা দেয় না, তাই বনের মধ্যে ঢুকে শুয়ে থাকবো বলে। কোথায় যাচ্ছিল ওদিকে? এখানে কি করে এলে? গিরধারী লাল এরই মধ্যে হাঁপাইয়া পড়িয়াছিল। একটু দম লইয়া বলিল, পূর্ণিয়া হাসপাতালে যাচ্ছিলাম হুজুর, নইলে ঘা তো সারে না। আশ্চর্য না হইয়া পারিলাম না। মানুষের কি আগ্রহ বাঁচিবার। গিরধারী লাল যেখানে থাকে, পুনিয়া সেখান হইতে 40 মাইলের কম নয়। মোহনপুরের রিজার্ভ ফরেস্টের মতো সাপত সংকুল আরণ্যভূমির সামনে ক্ষতে অবশ হাত পা লইয়া সে চলিয়াছে। এই দুর্গম পাহাড় জঙ্গলের পথ ভাঙিয়া পুনিয়া হাসপাতালে। চারপাই আসিল। সিপাহীদের বাসার কাছে একটা খালি ঘরে উহাকে লইয়া গিয়া শোয়া দিলাম। সিপাহীরাও কুষ্ঠ বলে একটু আপত্তি তুলিয়াছিল, পরে বুঝাইয়া দিতে তাহারা বুঝিল। গিরধারীকে খুব ক্ষুধার্ত বলিয়া মনে হইল। অনেকদিন সে যেন পেট ভরিয়া খাইতে পায় নাই। কিছু গরম দুধ খাওয়াইয়া দিতে সে কিঞ্চিত সুস্থ হইল। সন্ধ্যার দিকে তাহার ঘরে গিয়া দেখি সে অঘরে ঘুমাইতেছে। পরদিন স্থানীয় বিশিষ্ট চিকিৎসক রাজু বাড়িকে ডাকাইলাম। রাজু গম্ভীর মুখে অনেকক্ষণ ধরিয়া রোগীর নাড়ি দেখিল, ঘা দেখিল। রাজুকে বলিলাম, দেখো, তোমার দ্বারা হবে না, পুনিয়া পাঠিয়ে দিব। রাজু আহত অভিমানের সুরে বলিল, আপনার বাপ মায়ের আশীর্বাদে হুজুর, অনেকদিন এই কাজ করছি, 15 দিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে। গিরধারীকে হাসপাতালে পাঠাইয়া দিলে ভালো করিতাম, পরে বুঝিলাম ঘায়ের জন্য নহে, রাজু পারে জড়িবুটির গুণে 5-6 দিনের মধ্যে ঘায়ের চেহারা বদলাইয়া গেল। কিন্তু মুশকিল বাঁধিল তাহার সেবার শুশ্রূষা লইয়া। তাহাকে কেহ ছুঁইতে চায় না, ঘায়ে ওষুধ লাগাই দিতে চায় না, তাহার খাওয়া জলে ঘড়িটা পর্যন্ত মাজিতে আপত্তি করে। তাহার উপর বেচারির হইল জ্বর, খুব বেশি জ্বর। নিরুপায় হইয়া কুন্তাকে ডাকাইলাম। তাহাকে বলিলাম,
তুমি বস্তি থেকে একজন গাঙ্গুতার মেয়ে ডেকে দাও, পয়সা দেব ওকে, দেখাশোনা করতে হবে। কুন্তা কিছুমাত্র না ভাবিয়া তখনই বলিল, আমি করব বাবুজি, পয়সা দিতে হবে না। কুন্তা রাজপুতের স্ত্রী, সে গাঙ্গুতার রোগীর সেবা করিবে কি করিয়া? ভাবিলাম আমার কথা সে বুঝিতে পারে নাই। বলিলাম, ওর এঁটো বাসন মাজতে হবে, ওকে খাওয়াতে হবে, ও তো উঠতে পারে না, সেসব তোমায় দিয়ে কি করে হবে? কুন্তা বলিল, আকিম হুকুম করলেই আমি সব করব। আমি রাজপুত কোথায় বাবুজি? আমার জাত ভাই কেউ এতদিন আমায় কি দেখেছে? আপনি যা বলবেন আমি তাই করব। আমার আবার জাত কি? রাজুপাড়ের জড়িবুটির গুণে ও কুন্তার সেবার শুশ্রূষায় মাসখানেকের মধ্যে গিরধারীলাল চাঙ্গা হইয়া উঠিল। কুন্তা এই জন্য দিতে গেলেও কিছু লইল না। গিরধারীলালকে সে ইতিমধ্যে বাবা বলে ডাকিতে আরম্ভ করিয়াছে দেখিলাম। বলিল, আহা, বাবা বড় দুঃখী, বাবা সেবা করে আবার পয়সা নেব? ধর্মরাজ মাথার উপর নেই? জীবনে যে কটি সৎ কাজ করিয়াছি তাহার মধ্যে একটি প্রধান সৎ কাজ নিরীহ নিঃস্ব গিরধারীলালকে বিনা সেলামিতে কিছু জমি দিয়া লবটুলিতে বাস করানো। তাহার খুপড়িতে একদিন গিয়াছিলাম। নিজের বিঘা 5 জমি সে নিজের হাতে পরিষ্কার করিয়া গম বুনিয়াছে। খুপড়ির চারিপাশে কতগুলি গোড়া লেবুর চারা পুঁতিয়াছে। এই গোড়া লেবুর গাছ কি হবে গিরধারীলাল? হুজুর, ওগুলো শরবতে নেব, আমি বড় খেতে ভালোবাসি। চিনি মিষ্টি জোটে না আমাদের, ভুড়া গুড়ের শরবত করে ওই লেবুর রস দিয়ে খেতে ভারী তার। দেখিলাম আশার আনন্দে গিরধারীলালের নিরীহ চক্ষু দুটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে। ভালো কলমের লেবু, এক একটা হবে 1 পোয়া। অনেকদিন থেকে আমার ইচ্ছে, যদি কখনো জমি জায়গা করতে পারি তবে ভালো শরবতী লেবুর গাছ লাগাবো। পরের দৌড়ে লেবু চাইতে গিয়ে কতবার অপমান হয়েছে হুজুর, সেই দুঃখ আর রাখব না। এখান হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে। একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল। ধনঝুরি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়াছে। তাহার বনানী, তাহার জ্যোৎস্নালোকিত রাত্রি, সঙ্গে লইলাম যুগলপ্রসাদকে। তহসিলদার সজ্জন সিং এই ঘোড়াতে যুগলপ্রসাদ চড়িয়াছিল। আমাদের মহালের সীমানা পার হইতে না হইতেই বলিল, হুজুর, এ ঘোড়া চলবে না, জঙ্গলের পথে রহল চার ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমারও পা খোড়া হবে, বদলে নিয়ে আসি। তাহাকে আশ্বস্ত করিলাম। সজ্জন সিং ভালো সোয়ার, সে কতবার পূর্ণিয়া মকদ্দমা তদারক করতে গিয়াছে এই ঘোড়ায়। পূর্ণিয়া যাইতে হইলেই কেমন পথে যাইতে হয় যুগলপ্রসাদে তাহার অজ্ঞাত নয় নিশ্চয়ই। শীঘ্রই কোরা কারো নদী পার হইলাম। তারপর অরণ্য, অরণ্য, সুন্দর অপূর্ব ঘন নির্জন অরণ্য। পূর্বেই বলিয়াছি, এই জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জড়াজড়ি নাই। কেতচারা, শালচারা, পলাশ মহুয়া, কুলের অরণ্য, প্রস্তরকীর্ণ রাঙামাটির ডাঙা, উঁচু নিচু, মাঝে মাঝে মাটির উপর বন্যা হস্তির পদচিহ্ন। মানুষজন নাই। হাঁপ ছাড়িয়া বাঁচিলাম লবটুলিয়ার নতুন তৈরি ঘিঞ্চি কুশরি, টোলা ও বস্তি এবং একঘেয়ে ধূসর চষা জমি দেখিবার পরে। এরকম অরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নাই। এই পথে সে দুটি বন্য গ্রাম, বুরুডীয় কুলপাল, বেলা 12টার মধ্যেই ছাড়াইলাম। তারপরেই ফাঁকা জঙ্গল পিছনে পড়িয়া রহিল। সম্মুখে বড় বন, বনস্পতির ঘন অরণ্য, কার্তিকের শেষ, বাতাস ঠান্ডা, গরমের লেশমাত্রও নেই। দূরে দূরে বনছড়ি, পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিল। সন্ধ্যার পরে কাছাইতে পৌঁছিলাম। যে বেড়িপাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকাইয়া লইয়াছিল, এ কাছাই সেই জঙ্গলে ইজারাদারে। লোকটা মুসলমান, শাহাবাদ জেলায় বাড়ি, নাম আব্দুল ওয়াহেদ। খুব খাতির করিয়া রাখিয়া দিল। বলিল, সন্ধ্যের সময় পৌঁছেছেন, ভালো হয়েছে বাবুজি, জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে। নির্জন রাত্রি, বড় বড় গাছে সনসন করিয়া বাতাস বাঁধিতেছে। কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া। ঘরের মধ্যে জানালা খুলিয়া বসিয়া গল্প করিতেছি। হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বনের মধ্যে। যুগলকে বলিলাম, কি ও? যুগল বলিল, ও কিছু না, হুড়াল, অর্থাৎ নেকড়ে বাঘ। একবার গভীর রাত্রে বনের মধ্যে হায়নার হাসি শোনা গেল। হঠাৎ শুনিলে বুকের রক্ত জমিয়া যায় ভয়ে, ঠিক যেন কাশরোগীর হাসি। মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায়, মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস। পরদিন ভোরে রওনা হইয়া বেলা 9টার মধ্যে দবরুপানার রাজধানী চকমকিটোলায় পৌঁছাইয়া গেল। ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে। তার মুখ চোখে খুশি যেন চাপিতে পারিতেছে না, উপচাইয়া পড়িতেছে। আপনার কথা কালো ভেবেছে বাবুজি, এতদিন আসেননি কেন? ভানুমতি একটু লম্বা দেখাইতেছে, একটু রোগাও বটে। তাছাড়া মুখশ্রী আছে ঠিক, তেমনি লাবণ্য ভরা, সে নিটল গরণ তেমনই আছে। নাইবেন তো ছড় নাই?
মহুয়ার তেল আনবো না করুয়ার তেল? এবার বর্ষায় ঝর্ণা কি সুন্দর জল হয়েছে, দেখবেন চলুন। আরেকটা জিনিস লক্ষ্য করে আসিতেছি, ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়ে তুলনাই হয় না। তার বেশভূষা প্রসাধনের সহজ সৌন্দর্য রুচিবোধই তাহাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয়। যে মাটির ঘরের দাওয়ায় বসিয়া আছি তাহার উঠানের চারিধারে বড় বড় আসান ও অর্জুন গাছ। একঝাঁক সবুজ বনটিয়া আসানে সামনে আসান গাছটার ডালে কলরব করিতেছে। হেমন্তের প্রথম বেলা চড়িল, বাতাস ঠান্ডা। আমার সামনে আধ মাইলেরও কম দূরে ধনঝুরি পাহাড় শ্রেণী। পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিয়াছে চেরা সিথির মতো পথ। একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী। বিড়িপাতার জঙ্গলে ইজারা লইয়া এই শ্রান্ত জনবিরল বন্য প্রদেশের পল্লব প্রচ্ছায় উপত্যকার কোনো পাহাড়ি ঝর্ণার তীরে কুটির বাঁধিয়া বাস করিতাম চিরদিন। লবটুলে তো গেল, ভানুমতির দেশের এই বন কেহ নষ্ট করিবে না। এ অঞ্চলে মরুম কাকর ও পায়োরাইট বেশ মাটিতে, ফসল তেমন হয় না, হইলেই এ বন কোনো কালে ঘুচিয়া যাইত। তবে যদি তামরখানি বাহির হইয়া পড়ে সে স্বতন্ত্র কথা। তামার কারখানা, চিমনি, ট্রলি লাইন, সারি সারি কুলি বস্তি, ময়লা জলের ট্রেন, ইঞ্জিন ছাড়া কয়লা ছাই স্তূপ, দোকানঘর, চায়ের দোকান, সস্তায় সিনেমায় জোয়ানি হাওয়া, শের শমশের, প্রণয়ের জের, ম্যাটানিতে 3 আনা, পুরহানে আসন দখল করুন। দেশি মদের দোকান, দর্জির দোকান, হোমিও ফার্মেসি, সমাগত দরিদ্র রোগদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল। কলের বাঁশিতে 3টা সিটি বাজিল। ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফিরিতে করিতে বাহির হইয়াছে। কয়লা চাই 4 পয়সা ঝুড়ি। ভানুমতি তেল আনিয়া সামনে দাঁড়াইল। ওদের বাড়ির সবাই আসিয়া আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল। ভানুমতির ছোট কাকা নবীন যুবক জগরু একটা গাছের ডাল ঝুলিতে ঝুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল। সেই ছেলেটিকে আমি বড় পছন্দ করি। রাজপুত্রের মতো চেহারা ওর, কালোর উপরে কি রূপ! এদের বাড়ির মধ্যে এই যুবক এবং ভানুমতি, এদের দুজনকে দেখিলে সত্যই যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ, তা মনে হয় না, পারে না। বলিলাম, কি জগরু, শিকার টিকার কেমন চলেছে? জগরু হাসিয়া বলিল, আপনাকে আজই খাইয়ে দেব বাবুজি, ভাববেন না। বলুন কি খাবেন, সজরু না হরিয়াল না বন মোরগ? স্নান করিয়া আসিলাম। ভানুমতি নিজে সে আয়নাখানি সেবার যেখানে পুনিয়া হইতে আনাইয়া দিয়াছিলাম, আর একখানা কাঠের কাকুই চুল আঁচড়াইবার জন্য আনিয়া দিল। আহারাদির পর বিশ্রাম করিতেছি। বেলা পড়িয়া আসিয়াছে। ভানুমতি প্রস্তাব করিল, বাবুজি চলুন, পাহাড়ে উঠবেন না? আপনি তো ভালোবাসেন। যুগল প্রসাদ ঘুমাইতেছিল। সে ঘুম ভাঙিয়া উঠিলে আমার বেড়াইবার জন্য বাহির হইলাম। সঙ্গে রহিল ভানুমতি, ওর খুড়তুতো বোন, জগরু পান্নার মেজু ভাইয়ের মেয়ে, বছর 12 বয়স, আর যুগল প্রসাদ। 8 মাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম। ধনঝুরি পাদমূল্যে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছা করে। যেদিকে চোখ ফিরাই সেদিকে বড় বড় গাছ লতা, উপর বিছানো ঝর্ণার খাদ, ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ। ধনঝিরির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটাকে কেমন সরু হইয়া গিয়াছে। সামনে লাল কাকুরে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ে ওপারের দিকে উঠিয়াছে। কেমন খটখটে শুকনো ডাঙা মাটি, কোথাও ভিজা নয়, স্যাঁতসেঁতে নয়, ঝর্ণার খাদেও এতটুকু জল নাই। পাহাড়ের উপরে ঘন বন ঠেলিয়া কিছু দূর উঠিতে কিসের মধুর সুবাসে মন প্রাণ মাতিয়া উঠিল। গন্ধটা অত্যন্ত অপরিচিত। প্রথমটা ধরিতে পারি নাই। তারপরে চারিদিকে চাহিয়া দেখি ধনঝিরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তাহা পূর্বে লক্ষ্য করি নাই। এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে, তাহারই সুবাস। সে কি 2-4টি ছাতিম গাছ? সপ্তপর্ণের বন। সপ্তপর্ণ আর কেলি কদম্ব কদম্ব ফুলে গাছ নয়। কেলি কদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ। সেগুন পাতার মতো বড় বড় পাতা, চমৎকার আঁকাবাঁকা ডালপালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ। হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতী বনদেবীর সঙ্গলাভ করিয়া ধন্য হইয়াছি। কৃষ্ণা বনদেবী রাজকুমারী তো বটেই। এ বনাঞ্চল, পাহাড়, ওই মিছি নদী, কারণ নদীর উপত্যকা, এদিকে ধনঝিরি, ওদিকে নওয়াদাস শৈলশ্রেণী, এই সমস্ত স্থান একসময় যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল, সেই রাজবংশের মেয়ে আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশের বিপর্যস্ত, দরিদ্র, প্রভাবহীন,
তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো। ওকে দেখিলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে। আজকাল এই অপরাহ্নটি আমার জীবনে আরো বড় সুন্দর, অপরাহ্নের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল, স্বপ্নের মতো মধুর, স্বপ্নের মতো অবাস্তব। ভানুমতি বলিল, চলুন, আরো উঠবেন না? কি সুন্দর ফুলের গন্ধ বলো তো, একটু বসবে না এখানে? সূর্য অস্ত যাচ্ছে দেখি। ভানুমতি হাসি মুখে বলিল, আপনার যা মর্জি বাবুজি, বসতে বলেন এখানে বসি, কিন্তু জ্যাঠামশায়ের কবরে ফুল দেবেন না? আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে, এখন তো বনে কত ফুল। দূরে মিছি নদী উত্তর বাহিনী হইয়া পাহাড়ের নিচে দিয়া ঘুরিয়া যাইতেছে। নওয়াদের দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী, তারই পিছনে সূর্য অস্ত গেল। সঙ্গে সঙ্গে ভারী হাওয়া আরো শীতল হইল, ছাদে ফুলের সুবাস আরো ঘন হইয়া উঠিল, ছায়া গাঢ় হইয়া নামিল শৈলশানো বনস্থলিতে। নিম্নে বনাবৃত উপত্যকায় মিছি নদীর পরপারে গণ্ড শৈলমালা গাত্রে ভানুমতি একগুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোপায় গুছিল, বলিল, বসবো না উঠবেন বাবুজি? আবার উঠিতে আরম্ভ করিলাম। প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল। একেবারে উপরে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম। সে প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজসমাধি, বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো। রাজা দব্রুপান্নার কবরের ওপর ভানুমতি ও তাহার বোন নিছুনি ফুল ছড়াইল, আমিও যুগলপ্রসাদ ফুল ছড়াইলাম। ভানুমতিকে বালিকা তো বটেই, সরলা বালিকার মতো মহাখুশি। বালিকার মতো আবদারের সুরে বলিল, এখানে একটু দাঁড়াই বাবুজি, কেমন? বেশ লাগছে না? আমি ভাবিতেছিলাম, এই শেষ, আর এখানে আসিব না। এ পাহাড়ের উপরকার সমাধির স্থান, এ বনাঞ্চল আর দেখিব না। ধনছিরি শৈলচূড়া পুষ্পিত সপ্তপর্ণের নিকট, ভানুমতির নিকট এই আমার চিরবিদায়। 6 বছর দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলিকাতা নগরীতে ফিরিব, কিন্তু যাইবার দিন ঘনায় আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি? ভানুমতিকে কথাটা বলিবার ইচ্ছা হইল। ভানুমতি কি বলে আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছে হইল, কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালোবাসার আদরের কথা বলিয়া? সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন সুবাস পাইলাম। আশেপাশে বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে। বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ শান্ত বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে। ছাতিম বন এখানে নাই, সে আরো নিচে নামিলে তবে। এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে। বাতাস কি সতেজ মধুর প্রাণারাম! এই বাতাস সকালে বিকালে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে? নামিতে ইচ্ছে করিতেছিল না, কিন্তু বনজন্তুর ভয় আছে, তাছাড়া ভানুমতির সঙ্গে রহিয়াছে। যুগলপ্রসাদ বোধহয় ভাবিতেছিল নতুন কোনো ধরনের গাছপালায় জঙ্গল হইতে লইয়া গেলে অন্যত্র রোপণ করিতে পারে। দেখিলাম তার সমস্ত মনোযোগ নতুন লতা পাতার ফুল, সুদৃশ্য পাতার গাছ প্রভৃতির দিকে নিবদ্ধ, অন্যদিকে তাহার দৃষ্টি নাই। যুগলপ্রসাদ পাগলই বটে, কিন্তু ওই এক ধরনের পাগল। নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন। এখন নূরজাহান নাই, কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষ ছাইয়া ফেলিয়াছে। যুগলপ্রসাদ মরিয়া যাইবে, কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে 100 বর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে, কিংবা কোনো না কোনো বনছোপে বঙ্গ হংসলতার হংসাকৃতি নীলফুল দুলিবে। যুগলপ্রসাদী যে সেগুলি নাড়া বৈহারের জঙ্গলে আমদানি করিয়াছিল একদিন, এই কথা না বা কেহই বলিল। ভানুমতি বলিল, বায়ে ওই সেই টাইবারোর গাছ চিনেছেন? বন্য মহিষের রক্ষাকর্তা সদয় দেবতা টারবারো গাছ অন্ধকারে চিনিতে পারি নাই। আকাশে চাঁদ নাই, কৃষ্ণপক্ষের রাত্রি, অনেকটা নামিয়ে আসিয়াছি। এবার সে ছাতিম বন, কি মিষ্টি মন মাতানো গন্ধ! ভানুমতিকে বলিলাম, একটু বসি। পরে সে বনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম, লপটলিয়া গিয়াছে, নালা ও ফুলকিয়া বৈহার গিয়াছে, কিন্তু মহালিখা রূপের পাহাড় রহিল, ভানুমতিদের ধনছড়ি পাহাড়ে বনভূমি রহিল। এমন সময় আসিবে হয়তো দেশে, যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না, শুধুই চাষের ক্ষেত আর পাটের কল। কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে, তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোকে তীর্থে আসে। সেসব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। রাত্রি বসিয়া যজ্ঞপান্ন তাহার দাদার মুখে তাহাদের সম্বন্ধে অনেক কথাবার্তা শুনিলাম। মহাজনের দেনা এখনো শোধ যায় নাই। 2টি মহিষ ধার করিয়া কিনিতে হইয়াছে, না কিনলে চলে না। গয়ার এক মারোয়ারি মহাজন আগে আসিয়া ঘি কিনিয়া লইয়া যাইত, আজ 3-4 মাস
সে আর আসে না। প্রায় আধমন ঘি ঘরে মজুদ, খরিদ্দার নাই। ভানুমতি আসিয়া দাওয়ার একধারে বসিল। যুগলপ্রসাদ অত্যন্ত চাখোর। সে চা চিনি সঙ্গে আনিয়েছে আমি জানি, কিন্তু লাজুক বশত গরম জলের কথা বলিতে পারিতেছে না, তাহাও জানি। বলিলাম, চায়ের জল একটু গরম করার সুবিধা হবে কি ভানুমতি? রাজকুমারী ভানুমতি চা কখনো করেনি। চা খাইবার রেওয়াজও নাই এখানে। তাহাকে জলের পরিমাণ বুঝাইয়া দিতে সে মাটির হাঁড়িতে জল গরম করিয়া আনিল। তাহার ছোট বোন কয়েকটি পাথর বাটি আনিল। ভানুমতিকে চা খাইবার অনুরোধ করিলাম, সে খাইতে চাহিল না। জগরুপান্না পাথরের ছোট খোড়ার এক খোড়া চা শেষ করিয়া আরো খানিকটা চাহিয়া রহিল। চা খাইয়া আর সকলে উঠিয়া গেল, ভানুমতি গেল না। আমায় বলিল, কদিন এখন আছেন বাবুজি? এবার বড় দেরি করে এসেছেন, কাল তো যেতেই দেব না। চলুন, আপনাকে কাল ঝাঁটি ঝর্ণা বেরিয়ে নিয়ে আসি। ঝাঁটি ঝর্ণে আরো ভয়ানক জঙ্গল, ওদিকে বড্ড বুনো হাতি, অনেক বনময়ূরও আছে, দেখতে পাবেন। চমৎকার জায়গা, পৃথিবীর মধ্যে এমন আর নেই। ভানুমতি পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছে হইল। বলিলাম, ভানুমতি, কখনো কোনো শহর দেখেছ? না বাবুজি, দু একটা শহরের নাম বলো তো। গয়া, মুঙ্গের, পাটনা। কলকাতার নাম শুনুনি? হ্যাঁ বাবুজি। কোন দিকে জানো? কি জানে বাবুজি? আমরা যে দেশে বাস করি তার নাম জানো? আমরা গয়া জেলায় বাস করি। ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতি মাথা নাড়িয়া জানাইল সে শুনে নাই, কখনো কোথায় যায় নাই, চকমটিক চলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে? একটু পরে বলিল, আমার জ্যাঠামশাই একটা মহিষ এনেছিলেন, সেটা এবেলা 3 সের, ওবেলা 3 সের দুধ দিত। তখন আমাদের ইচ্ছে ভালো অবস্থা ছিল বাবুজি। তখন যদি আপনি আসতেন, আপনাকে রোজ খোয়া খাওয়াতাম। জ্যাঠামশাই নিজের হাতে খোয়া তৈরি করতেন, কি মিষ্টি খোয়া! এখন তেমন দুধই হয় না তার খোয়ায়। তখন আমাদের খাতিরও ছিল খুব। পরে হাতখানি একবার তুলিয়া চারিদিকে ঘুরাইয়া গর্বের সহিত বলিল, জানেন বাবুজি, এই সমস্ত দেশ আমাদের রাজ্য ছিল। সারা পৃথিবীটা বণিজে গোট দেখেন, সাঁওতাল দেখেন, ওরা আমাদের জাত নয়, আমরা রাজগোড়। আমাদের প্রজা ওরা, আমাদের রাজা বলে মানে। উহার কথায় দুঃখ হইল, হাসিও পাইল। মহাজনী দেনার দায়ে দুবেলা যাহাদের মহিষ ধরিয়া লইয়া যায়, সেও রাজবংশের গর্ব ছাড়িতে ছাড়ে না। বলিলাম, আমি জানি ভানুমতি, তোমাদের কত বড় বংশ। ভানুমতি বলিল, তারপর শুনুন বাবুজি, আমাদের সেই মহিষটা বাঘে নিয়ে গেল। জ্যাঠামশাই সেই মহিষে এনেছিলেন। কি করে? জ্যাঠামশাই পাহাড়ের নিচে চড়াতে নিয়ে গিয়ে একটা গাছ তুলে বসেছিলেন, সেখানে বাঘে ধরল। বলিলাম, তুমি বাঘ দেখেছ কখনো? ভানুমতি কালো জোড়া ভ্রু দুটি আশ্চর্য হইবার ভঙ্গিতে উপরের দিকে তুলিয়া বলিল, বাঘ দেখিনি বাবুজি, শীতকালে আসবেন, চকমকি টোলে বাড়ির উঠোন থেকে গরু বাছর ধরে নিয়ে যায় বাঘে। বলিয়াই সে ডাকিল, নিসনি, নিসনি শোন। ছোট বোন আসিলে বলিল, নিসনি, বাবুজিকে শুনিয়ে দে তো, আর বছর শীতকালে বাঘ রোজ রাতে আমাদের উঠোনে এসে কি করে বেড়াতো। যোগরু একদিন ফাঁদ পেতেছিল, ধরা পড়ল না। পরে হঠাৎ বলিল, ভালো কথা বাবুজি, একখানা চিঠি পড়ে দিবেন। কোথা থেকে একখানা চিঠি এসেছিল, কে পড়বে, এমনই তোলা রয়েছে। জানিস নি, চিঠিখানা নিয়ে আয়, আর যোগরু কাকাকেও ডেকে নিয়ে আয়। নিস্তি চিঠি পাইল না। তখন ভানুমতি নিজে গিয়া অনেক খুঁজিয়া সেখানে বাহিরে করিয়া আমার হাতে আনিয়া দিল। বলিলাম, কবে এসেছে এখানা? ভানুমতি বলিল, মাস 6-7 হবে বাবুজি, তুলে রেখে দিয়েছি, আপনি এলে পড়াবো। আমরা তো কেউ পড়তে পারিনি। ও নিসনি, যোগরু কাকাকে ডেকে নিয়ে আয়, চিঠি পড়া হবে, সবাইকে ডাক দে। 6-7 মাস পূর্বের পুরনো অপঠিত পত্রখানা আমি যুগলপ্রসাদের উনুনের আলোয় পড়িতে বসিলাম। আমার চারিধারে বাড়ির শুদ্ধ লোক ঘিরিয়া বসিল চিঠি শুনিবার জন্য। চিঠিখানা কায়েথি হিমিতে লেখা, রাজা দব্রুপান্না চিঠি। পাটনার জৈনিক মহাজন রাজা দব্রুকে জিজ্ঞাসা করিয়া পাঠিয়াছে, এখানে বিড়ি পাতার জঙ্গল আছে কিনা, থাকিলে কি করে ইজারা বিলি হয়। এই পত্রের সঙ্গে ইহাদের কোনো সম্পর্ক নাই, ইহাদের অধীনে কোনো বিড়ি পাতার জঙ্গল নাই। রাজা দব্রু নামে রাজা ছিলেন। চকমকিটোলার নিজ বসতবাটিটির বাহিরে তার যে কোথাও 1 ছটাক জমিও নাই, এ কথা পাটনার উক্ত পত্রলোক মহাজন জানিলে ডাকমাসুল খরচ করিয়া বৃথা পত্র দিত না নিশ্চয়ই। একটু দূরে দাওয়ায় ওপাশে যুগলপ্রসাদ রান্না করিতেছে। তাহার কাঠের উনুনের আলোয় দাওয়ার খানিকটা আলো হইয়াছে, এদিকে দাওয়ার অর্ধেকটায় জ্যোৎস্না পড়িয়াছে। যদিও কৃষ্ণপক্ষের আজ মোটেও তৃতীয়া, ধনঝরি পাহাড়ের আড়াল কাটাইয়া এই কিছুক্ষণ মাত্র চাঁদ ফাঁকা আকাশে দৃশ্যমান হইয়াছে। সামনে কিছু দূরে অর্ধচন্দ্রাকৃত পাহাড়শ্রেণী, চকমকিটোলা বস্তির ছেলেপুলেদের কথা
ও কলরব শোনা যাইতেছে। কি সুন্দর অপূর্ব মনে হইতেছিল এই বন্য গ্রামে যাপিত এই রাত্রিটি। ভানুমতি তুচ্ছ সাধারণ গল্পকে আনন্দ দিতেছিল। সেদিন বলভদ্রের মুখে শোনা সে উন্নতি করিবার কথা মনে পড়িল। মানুষে কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া ভোতা এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান বাঁধানো রস চুকিতে পায় না। এখানে যদি থাকিতে পারিতাম, ভানুমতিকে বিবাহ করিতাম। এই মাটির ঘরের জ্যোৎস্না ওঠা দাওয়ায় সরলা বন্যবালা রাধিতে রাধিতে এমনই করিয়া ছেলে মানুষের গল্প করিত। আমি বসিয়া বসিয়া শুনিতাম, আর শুনিতাম বেশি রাত্রে ওই বনে হুড়ালের ডাক, বনমোরগের ডাক, বনহস্তির বিংহিত হায়নার হাসি। ভানুমতি কালো বটে, কিন্তু এমন নিটোর স্বাস্থ্যবতী মেয়ে বাংলাদেশে পাওয়া যায় না। আর ওর ওই সতেজ সরল মন, দয়া আছে, মায়া আছে, স্নেহ আছে, তার কত প্রমাণ পাইয়াছি। ভাবিতেও বেশ লাগে। কি সুন্দর স্বপ্ন! কি হবে উন্নতি করিয়া? বলভদ্র সিংগাত গিয়া উন্নতি করুক, রাসবিহারী সিং উন্নতি করুক। যুগলপ্রসাদ জিজ্ঞাসা করিল, রান্না হইয়াছে, চৌকা লাগাইবে কিনা? ভানুমতিদের বাড়িতে আতিথ্যের কোনো তরুটি হয় না। এদেশে আনাজ মিলে না, তবু কোথা হইতে যোগরু বেগুন ও আলু আনিয়াছে। মাসকলাইয়ের ডাল, পাখির মাংস, বাড়িতে তৈরি অতি অতৃষ্টির টাটকা ভয়সা ঘি, দুধ। যুগলপ্রসাদের হাতের রান্নাও চমৎকার। ভানুমতি, যোগরুর দাদা, নিসনি সবাই আজ আমাদের এখানেই খাইবে। আমি খাইতে বলিয়াছি, কারণ এমন রান্না উহারা কখনো খাইতে পায় না। বলিলাম, একটু দূরে উহারাও একসঙ্গে সবাই বসুক, যুগলপ্রসাদে দেওয়ার সুবিধা হইবে, একত্র খাওয়া যাক। ওরা রাজি হইল না। আমাদের আগে না খাওয়া হইলে উহারা খাইবে না। পরদিন আসিবার সময় ভানুমতি এক কাণ্ড করিল। হঠাৎ আমার হাত ধরিয়া বলিল, আজ যেতে দেব না বাবুজি। আমি অবাক হইয়া ওর মুখের দিকে চাহিয়া রহিলাম। কষ্ট হইল। উহার অনুরোধে সকলে রওনা হতে পারিলাম না। দুপুরে আহারাদির পরে বিদায় হইলাম। আবার দুধারে ছায়ানিবিড় বনপথ, পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়াইয়া আছে। বালিকা নয়, যুবতী ভানুমতি, তাহাকে আমি কখনো দেখি নাই। তার সাগ্রহ দৃষ্টি, তার প্রণয়ের আগমন, পথের দিকে নিবদ্ধ, হয়তো সে পাহাড়ের উপরে বনে শিকারে গিয়াছে। আশীর্বাদ দেরি নাই। তরুণীকে মনে মনে আশীর্বাদ করিলাম। ধনঝুরি পাহাড়ের জোনাকি জলা, নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূর্ব দুর্ছন্দা সন্ধ্যার আড়ালে বনবালা গোপন অভিসার সার্থক হোক। মহলে ফিরিয়া সপ্তাহখানেকের মধ্যেই সকলের নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম। আসিবার সময় রাজুপাড়ে গনুরী, যুগলপ্রসাদ, আশরফি, টিন্ডেল প্রভৃতির পালকির চারিধারে ঘিরিয়া পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নতুন বস্তি মহারাষ্ট্রলা পর্যন্ত আসিল। মজুকনাথ সংস্কৃতিতে স্বস্তি বাচন উচ্চারণ করিয়া আমায় আশীর্বাদ করিল। রাজু বলিল, হুজুর, আপনি চলে গেলে লবটুলে উদাস হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলি, এদেশে উদাস শব্দের ব্যবহার, উহার অর্থের ব্যাপকতা অত্যন্ত বেশি। মকাই ভাজা খাইতে খারাপ লাগিলে বলে ভাজা উদাস লাগছে। আমার সম্পর্কে কি অর্থে উহা ব্যবহৃত হইল ঠিক বলিতে পারিব না। আমার বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাঁদিয়াছিল। আজ সকাল হইতে আসিয়া সে কাছাড়ের উঠানে দাঁড়াইয়াছিল। আমার পালকি যখন তোলা হইল, তখন চাহিয়া দেখি সে হাপুস নয়নে কাঁদিতেছে। মেয়েটি কুন্তা। নিরাশ্রয়া কুন্তাকে জমি নিয়ে বসবাস করাইয়াছি। আমার ম্যানেজারের জীবনের ইহা একটি সৎ কাজ। পারিলাম না কিছু করিতে সে বালিকার মঞ্চির। অভাগিনীকে কে কোথায় যেন ভুলাইয়া লইয়া গেল। আজ সে যদি থাকিত, তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে। নানাবৈহারের সীমানায় নকছিদি ঘর দেখিয়ে আরো কথা মনে পড়িল। সুরতিয়া ঘরের বাহিরে কি করিতেছিল। আমার পালকি দেখিয়া বলিয়া উঠিল, বাবুজি, বাবুজি, একটু রাখুন। পরে সে ছুটিয়া আসিয়া পালকির কাছে দাঁড়াইল। ছুনিয়াও আসিল পিছু পিছু। বাবুজি, কোথায় যাচ্ছেন? ভাগলপুরে। তোমার বাবু কোথায়? ঝোল্ডুটোলায় গমের বীজ আনতে গিয়েছে। কবে আসবেন? আর আসবো না। ইস, মিথ্যে কথা। নাড়াবৈহারের সীমানা পার হইয়া পালকি হইতে মুখ বাড়াইয়া একবার পিছন ফিরা চাহিয়া দেখিলাম। বহু বস্তি, চালে চালে বসত, লোকজনের কথাবার্তা, বালক বালিকা কলহাস্য, চিৎকার, গরু মহিষ, ফসলের গোলা। ঘন বন কাটিয়া আমি হাস্যদীপ্ত শস্যপূর্ণ জনপদ বসাইয়াছি 6-7 বছরের মধ্যে। সবাই কাল তাহাই বলিতেছিল। বাবুজি, আপনার কাছ থেকে আমরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছি। নালা লবটুলিয়া কি ছিল আর কি হয়েছে? কথাটা আমিও ভাবিতে ভাবিতে চলিয়াছি। নালা লবটুলিয়া কি ছিল আর কি হইয়াছে?
দিগন্তলীন মহালিখা রূপের পাহাড় ও মোহনপুরা অরণ্যের উদ্দেশ্যে দূর হতে নমস্কার করিলাম। সেই অরণ্যের আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়, বিদায়। বহুকাল কাটিয়া গিয়েছে। তারপর 15-16 বছর বাদাম গাছের তলায় বসে এইসব ভাবিতেছিলাম। বেলা একেবারে পড়িয়া আসিয়াছে। বিস্মিত প্রায় অতীতের যে নাড়া ও লবটুলের আরণ্য প্রান্তর আমার হাতে নষ্ট হইয়াছিল, সরস্বতী হ্রদে যে অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে কুন্তা, কত বড় হইয়া উঠিয়াছে সুরতিয়া। মটকুনাথের টোলও আজও আছে কিনা? ভানুমতি তাহাদের সেই সৌরবেষ্টিত আরণ্যভূমিতে কি করিতেছে? রাখালবাবুর স্ত্রী ধরুবা, গিরধারী লাল, কে জানে এতকাল পরে কি কেমন অবস্থায় আছে। আর মনে হয় মাঝে মাঝে মঞ্চির কথা। অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে, না আসামের চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও? কতকাল তাহাদের আর খবর রাখি না। মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূরদেশে, যেখানে পতিত পক্ক জম্বু ফুলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভরাক্রান্ত হইয়া ওঠে। আরণ্য সে কল্পনালোকের বিবরণ, ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে, উপন্যাস। অভিধানে লেখা উপন্যাস বানানো গল্প। অভিধানকার পণ্ডিতের কথা আমরা মানিয়া লইতে বাধ্য। তবে আরণ্যকের পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয়। কুশী নদীর অপর পাড়ে এরূপ দিগন্ত বিস্তীর্ণ অরণ্যপ্রান্ত পূর্বে ছিল, এখনো আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। আসছিল এর শেষ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন। নতুন গল্প পাঠে শোনার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।